আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গুচ্ছ ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমাদের আয়োজিত যে ফ্রি বাংলা এবং ইংরেজি ক্লাস নিয়মিত হবে 8টার দিকে, তার ধারাবাহিক ক্লাসে আজকে আমি উপস্থিত হয়েছি। তোমাদের প্রিয় বিপ্লব স্যার কথা হবে আজকে আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা নিয়ে। এবং আমরা দেখব যে আমাদের কোন টপিকগুলো পড়তে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু বলো, কমেন্ট করো, সেই সাথে আমাদের লাইভটাকে শেয়ার করে দাও। যেহেতু আমাদের ফ্রি ক্লাস, সো তোমাদের কাছে রিকোয়েস্ট একটু শেয়ার করে দাও, অন্যকে ক্লাসগুলো দেখার সুযোগ করে দাও। সবাই একটু যুক্ত হও, আর কে কোথা থেকে দেখছো লাইভটা। আমার কথা সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু বলো। সবকিছু ঠিকঠাক থাকলে বলো। প্রিয় শিক্ষার্থীরা, অনেকে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সব সব ঠিক আছে। ওকে, তো দেখো, গুচ্ছ সামনে পরীক্ষা। সো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ফারিয়া জামান ওয়ালাইকুম আসসালাম। পরাজিত প্রহরী ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, সব ঠিক আছে। নুসরাত জাহান শিফা ওয়ালাইকুম আসসালাম। আফরুজা আক্তার ওয়ালাইকুম আসসালাম। ওকে, শোনো, তোমাদের গুচ্ছে টোটাল বাংলার মার্ক হচ্ছে 35। ওকে, সো 35 এর মধ্যে বাংলা যে প্রথম পত্র আছে গদ্য এবং পদ্য, এটা থেকে ওভারঅল 10টা থেকে 12টা প্রশ্ন আসবে, এটা ধরে রাখো। হ্যাঁ, তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস দেখাবো কোথা থেকে কোন জায়গা থেকে প্রশ্ন হয়। এরপরে তোমাদের উপন্যাস থেকে 2, 3টা 4টা আসে, বাট 2 থেকে 4-এর মধ্যে থাকে আর কি মূলত। এছাড়াও তোমাদের যে ব্যাকরণ আছে, ব্যাকরণ থেকে সবচেয়ে বেশি হয় 12টা থেকে 18টার মধ্যে তুমি কোশ্চেন পাবা। আর যে বিরোচন অংশ আছে, বিশেষ করে পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ, হ্যাঁ, এগুলো সবচেয়ে বেশি আসে। তো দেখো, আমরা আগে ব্যাকরণিক যে শব্দ শ্রেণী আছে, আমাদের যে ব্যাকরণ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়টা আছে, এটা আমরা একটু দেখব। আর তোমাদের বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ, ওটা দেখতে হবে না, ওটা আসবে না। মানে আমি তোমাদেরকে মেইনলি আমরা যে ক্লাসগুলো দিব, এগুলো তোমাদের আসার মতো, এটা একটু তুলনামূলক। তো আজকে আমরা এই যে ব্যাকরণ ও ব্যাকরণের যে আলোচ্য বিষয় আছে, এটা পড়াবো। পাশাপাশি বিভীষণের প্রতি মেঘনাদটা পড়িয়ে দিব, কেন এটা আসতে পারে তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো চলো আমরা তাহলে ক্লাসটাকে শুরু করি, তারপর আমরা কোশ্চেন সলভিং এ যাব। আমরা আজকে এটার একটু ক্লাস নিব, বুঝছো, এটার ক্লাস নিব। তো আমরা একটু ক্লাসটা শুরু করি। ওকে, দেখো, ফার্স্ট অফ অল যে কাজটা করবা, হ্যাঁ, আমি যে জায়গাগুলো তোমাদেরকে মার্ক করে দিব সেটা পড়বা। এখন অনেক বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়াটা খুব জরুরি, কেননা তোমাকে শেষ মুহূর্তে কৌশলী হতে হবে। আমি তোমাদেরকে যে টপিকগুলো টাচ করাবো, যে টপিকগুলো পড়াবো, এই টপিকগুলো খুবই ভালো করে পড়বা। আশা রাখি তোমাদের অলমোস্ট 35 এর মধ্যে 25 প্লাস পাবা, মানে 25 এর বেশি পাবে। এবং গুচ্ছতে কিন্তু মোটামুটি বেসিক থেকে প্রশ্ন হয়, একবার ডিপলি তোমাকে পেঁচায়ে দিয়ে তোমার মধ্যে ঝামেলা সৃষ্টি করবে এমনটা না, বুঝছো। সো চলো আমরা এই জায়গাটা দেখব।
সো দেখো এটা তোমরা মোটামুটি সবাই জানো। তারপর একটু বলি যে আমাদের যে ব্যাকরণটা, হ্যাঁ, আমাদের ব্যাকরণের যে উপমহাদেশের প্রথম যে ব্যাকরণটা ছিল, ভারতবর্ষের যে প্রথম ব্যাকরণটা ছিল, তার নাম হলো অষ্টাধ্যায়ী। শুধু এটুকু মনে রাখবা, অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী ব্যাকরণের অধ্যায় ছিল 8টা, বুঝছো? এই জন্য এটার নামকরণ করছে অষ্টাধ্যায়ী। এটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে ব্যাকরণবিদ পাণিনি। এই পাণিনিটা তোমরা কিন্তু মনে রাখবা। তাহলে যদি বলে পাণিনিকে ব্যাকরণবিদ, পাণিনিকে ব্যাকরণবিদ, এটা মনে রাখবা। আরেকটা মনে রাখবা, এই যে ব্যাকরণ যে কুমুদি, এটা কে রচনা করেন? ব্যাকরণ কুমুদি রচনা করেন হচ্ছে, আমরা জানি বাংলা সাহিত্যের যে জ্যোতিচিহ্নের জনক, সাধু ভাষার প্রবর্তক এবং গদ্যের জনক বা বাংলা সাহিত্যের জনক বলা হয় যাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাকরণ কুমুদি, এই যে অষ্টাধ্যায়ী যে ব্যাকরণটা আছে না, এটাকে পরবর্তীতে তিনি বাংলায় অনুবাদ করেছিলেন, করে নাম দিয়েছিলেন মূলত ব্যাকরণ কুমুদি। ওকে, সো এখানে এই তথ্য, আর কিচ্ছু পড়বা না, উপরের আর কোনো তথ্যের দরকার নেই। আমি তোমাদেরকে যা বলবো তাই মনে রাখবা। তাহলে বলো তো, ভারতীয় উপমহাদেশের অথবা যদি বলা হয় উপমহাদেশের বা ভারতের প্রথম ব্যাকরণের নাম কি? তাহলে উত্তর দিবা অষ্টাধ্যায়ী। লিখেছিলেন কে? পাণিনি। পাণিনি কে? একজন ব্যাকরণবিদ। এবার যদি প্রশ্ন করে ব্যাকরণ কুমুদি কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্যাটস ইট, আর পড়বা না। এদিকে আসো, এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করে, তাহলে উত্তর দিবা মনোয়েল দাস সম্পুসাও। এই যে মনোয়েল দাস সম্পুসাও, এটা একটা প্রশ্ন। এবার যদি বলে পর্তুগিজ ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটা, তাহলে উত্তর হবে ভোকাবুলারি অ্যান্ড ইডিওমাই বেঙ্গলি পর্তুগিজ। বুঝছো? এবার যদি বলে বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ কোনটা, এটাই প্রথম মুদ্রণ করা হয়েছিল, বুঝছো? তাহলে সেটা হবে মনোয়াল দাস সম্পুসাও। তিনি যেহেতু প্রথম ব্যাকরণ রচনা করেছেন, এই জন্য বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ বলা হয় তাকে। সো দেখো, তোমাকে আমি প্রশ্ন করি আরেকবার, একটু লক্ষ্য করবা, এখানে একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু ব্যবহার করা আছে ভাষার, আর এখানে দেখো ব্যবহার করা আছে ভাষায়। সো ভাষায় মানে কথাটার দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের ব্যাকরণটা ছিল বাংলার ব্যাকরণ, এবং এই বাংলা ব্যাকরণের ভাষাটাও ছিল বাংলা। সো এই বাংলা ব্যাকরণ আর ভাষা বাংলা ছিল প্রথম, যেটা তিনি লিখেছিলেন সেটা রাজা রামমোহন রায়। আর দেখো তিনি আমাদের বাংলা ব্যাকরণ রচনা করছেন, বাট ভাষাটা কিন্তু বাংলা ছিল না, সেটা ছিল মূলত পর্তুগিজ। সেটা কি ছিল বলতো? পর্তুগিজ ছিল, বুঝছো? ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরাফাত মিস্টার জানসিফা ভাইয়া, সামনে কিছু উঠে আছে, দেখতে পাচ্ছি না। সামনে কিছু উঠে আছে কোথায় রে? সামরিদা, ওয়ালাইকুম আসসালাম। কেন দেখা যাচ্ছে তো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, দেখো তো। আমি যে জায়গাগুলো টাচ করব এই জায়গাগুলো পড়বা, ওকে? সো এখানে এই বিষয়টা মনে রাখো। তাহলে বলো, যদি বলা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কি রচনা করেন? মনোয়াল দাস সম্পুসাও। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ বলা হয় কাকে? মনোয়াল দাস সম্পুসাও। বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ কোনটি? ভোকাবুলারি অ্যান্ড ইডিওম বেঙ্গলি পর্তুগিজ। এটা মনে রাখবা না, এটা আসবে না, এটা আসবে না। তোমাদের আমি যা বলি এটা মাথায় রেখো। এটা পড়ার সময় খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। দেখো, বাংলা ভাষায় আর বাংলা ভাষার এই ঝামেলাটা অনেকে করে, অনেকে বুঝতে পারে না। তো মনে রাখবা, বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেছেন মনোয়াল দাস সম্পুসাও, আর বাংলা ভাষায় রচনা করেছেন আমাদের রাজা রামমোহন রায়। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে মনোয়াল দাস সম্পুসাও যে ভোকাবুলারি অ্যান্ড ইডিওমাই বেঙ্গলি পর্তুগিজ এই ব্যাকরণটা রচনা করলেন, এটা তিনি কি কোথায় রচনা করেছেন? খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের বাংলাদেশের গাজীপুরে। তিনি একজন পর্তুগিজ ধর্ম যাজক ছিলেন। তিনি মূলত আমাদের এখানে আসছিলেন ধর্ম প্রচারের জন্য, আমাদের ভাষা বুঝার সুবিধার্থে এই অভিধানটা রচনা করেছেন। এটা মূলত একটা অভিধান, বুঝছো? এবং তিনি রচনা করলেন 1934 থেকে শুরু করলেন, ফাইনালি তিনটাকে শেষ করলেন 1943। এবং তিনি কি করলেন? পর্তুগালের যে রাজধানী ছিল, রাজধানীর লিসবন থেকে এটাকে সব প্রকাশ করলেন। সো খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবারের জন্য আর কি, গুচ্ছর জন্য। সো এটাকে ভালো করে দেখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে যে তথ্যগুলো দিছি খুবই দেখবা, যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বাংলাদেশের কোথায় রচনা করেছিলেন মনোয়াল দাস সম্পুসাও? গাজীপুরে। কত সালে প্রকাশ করে? প্রকাশ হচ্ছে 1743। এটা খুবই গুরুত্বপূর্ণ। রচনা করে 1734। তার মানে দেখো, এখান থেকে এ পর্যন্ত যদি তুমি বুঝতে পারো, তাহলে দেখো ইনি প্রায় দীর্ঘ কত বছর, দেখো তো, ইনি প্রায় মনে করো যে অলমোস্ট ইনি কি করছিলেন, দেখো ইনি প্রায় অলমোস্ট তোমার হচ্ছে 9 থেকে 10 বছর কি করেছিলেন? শব্দ সংগ্রহ করেছিলেন। এটা কিন্তু বিসিএসএল আসছিল। মনোয়াল দাস সম্পুসাও কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? 9 থেকে 10 বছর। এবং এটা হরফ ছিল রোমান, সে সময় বাংলা ছিল না, তো দ্যাটস ওয়াই। ওকে, এরপরে দেখো এগুলো আসবে না, এই যে লাস্টটা মনে রাখবা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। যদিও আমাদের রাজা রামমোহন রায় প্রথম যে ব্যাকরণটা রচনা করেছে সেটা ছিল বেঙ্গলি গ্রামার ইন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বুঝছো? এটাকে পরবর্তীতে বাংলায় করা হয়, বাংলায় করে লেখা হয় গৌড়ীয় ব্যাকরণ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, যিনি লিখেছেন তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। এরপরে তোমাদের এই সালটা দরকার, বুঝছো? এই সালটা
1833। তাহলে রাজা রামমোহন রায়ের প্রবর্তিত বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? সেটা হলো 1833 সালে, বুঝছো? এবং ব্যাকরণের জনক বলা হয় কাকে, বা প্রতিকৃত বলা হয় এই যে নেথালিয়ান ব্রেসি হেলেটকে। কেন বলতো? কারণ ইনি ছিলেন ইংরেজ। আমাদের ভাষা বোঝার জন্য এই ইংরেজ যখন ব্যাকরণটা রচনা করলেন, এই গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, তখন এই ইংরেজ যে এই ব্যাকরণটা রচনা করেছিল সেটাতে আমাদের ব্যাকরণের অনেক টপিক ইনক্লুড করছিল। এই জন্য এটাকেই বাংলা ব্যাকরণের কি বলা হয়, তাকেই বাংলা ব্যাকরণের প্রতীকৃত বলা হয়। এবং এই ব্যাকরণটাতে কিন্তু প্রথম বাংলা এবং ইংরেজি দুটি ভাষা ছিল, বুঝছো? তো এটা একটু মাথায় রাখবা। তাহলে দেখো আমি তোমাদের আই রিপিট, এটা দেখবা, এটা দেখবা, এটা দেখবা, এটা দেখবা, আর এখানকার এই জায়গাটা দেখবা, বুঝছো? ওকে, তাহলে মোটামুটি আমাদের ক্লিয়ার, আশা করি বুঝছো সবাই। ওকে, এবার দেখো তারপরে দেখো আমাদের পরে এই কটা একটু দেখবা, এখানকার যে গ্রন্থগুলো আছে মূলত এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, তো এখানে দেখো গ্রন্থগুলোর মধ্যে কি কি আছে। প্রথমে যে গ্রন্থটা আছে দেখো, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটাকে বলে যে এই গ্রন্থটার রচয়িতা কে, যদি আসে তাহলে দিবা ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এটা একটা গ্রন্থ পড়বা। এটা আসবে না, এটা পড়বা, কৃপার শাস্ত্রের অর্থভেদ, বাংলা কথ্য ভাষার প্রথম গ্রন্থ হচ্ছে এটা। কথ্য ভাষার প্রথম গ্রন্থ কৃপার শাস্ত্রের অর্থভেদ। এটা কে লিখেছেন? ওই যে আমরা যার নাম পড়ে আসলাম, মনোয়েল দাস সোমপ্রসাদ, একজন পর্তুগিজ ধর্মযাজক। তারপরে গৌড়ীয় ব্যাকরণ, এটা একটু কিঞ্চিত ভুল আছে, এটা একটু কারেকশন করে নেবা। এটা হবে ব্যাকরণ কৌমুদী। এটা কি হবে বলতো? এটা হবে ব্যাকরণ কৌমুদী। তাহলে ব্যাকরণ কৌমুদী, ব্যাকরণ যে কৌমুদীর কথা বললাম ওটার কথা বলছি, কৌমুদী। হ্যাঁ, তো ব্যাকরণ কৌমুদী ইনি যেটা রচনা করেন সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর একটা দেখবা, এটা হলো ব্যাকরণ মঞ্জুরি। মঞ্জুরি কে রচনা করেন? ডক্টর এনামুল হক। ডক্টর এনামুল হক। ওয়ালাইকুম আসসালাম। শেষ ভরসা আমার, বুঝছো ভাই? বাংলা দাগাবে, বুঝছো? ক্লাসগুলো ভালোভাবে করতে হবে। হ্যাঁ করো, সবাই ভালোভাবে করো। ওকে, মনির আসসালামু আলাইকুম ভাই, আপনার ক্লাসগুলো অনেক মিস করি ভাই। মনির ধন্যবাদ, ধন্যবাদ ভাই। রানী শঙ্কল থেকে ধন্যবাদ। ওকে, আচ্ছা দেখো বুঝতেছো রে, ক্লাস বুঝতেছো? তাহলে দেখো আমরা এখানে যাব, পরেরটা দেখো, এই জায়গায় আসো এবার। এই জায়গা থেকে একটু আমরা আলোচনা করব। ওকে, এখান থেকে আমি যেটা বলবো সেটা, মানে যেটা আসবে সেটা আমরা পড়বো, অযথা ওগুলো পড়বো না, বুঝছো? অযথা আমাদের কোনো পড়াশোনা নাই। তো অনেকে যুক্ত হয়ে গেছো, 28 জন অলরেডি। কে কোথা থেকে যুক্ত হয়েছে বলো তো দেখি? প্রিয় শিক্ষার্থীরা, কে কোথা থেকে তোমরা যুক্ত হয়েছে বলো দেখি, একটু শুনি। কে কোথা থেকে যুক্ত হয়েছে রে, বলো। কে কোথা থেকে যুক্ত হয়েছ একটু বলো। বালিয়া ডেঙ্গি থেকে ভাইয়া নুসরাত জাহান নিপা। ওকে ভাইয়া, বাংলা কত নম্বর ক্লাস? এটা প্রথম, এটা বাংলা ফার্স্ট ক্লাস। এবং যে ক্লাসগুলো আমরা নিব এইগুলোই আসবে, এই টপিকগুলো আসবে, সব বিশ্লেষণ করা টপিক। খামাখা অন্য টপিক পড়বা না। সে ধরো আমি তোমাদের এটা পড়াইছি, তুমি বাংলা ভাষার উদ্ভব ক্রমবিকাশ পড়ছো, ওটা আসবে না, বুঝছো? আসবে না, বুঝছো? আমাদের যেগুলো দরকার, উচ্চারণ পড়াবো, পদ প্রকরণ পড়াবো, তোমার বানান পড়ানো হবে, নত্য সত্য বিধান যেগুলো। ওকে, রানী শঙ্কল, সুবর্ণ আক্তার বর্ণ। ওকে, ওকে 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 ধন্যবাদ সবাইকে। বীরগঞ্জ থেকে নাইম হোসেন নাইম, ফকিরপাড়া থেকে নকুরুজ্জামান, ধন্যবাদ। ওকে দেখো, সো ব্যাকরণ, প্রথম কথা মনে রাখবা, ব্যাকরণ শব্দের অর্থ কি এটা দেখবা, এটা দেখবা। হ্যাঁ, ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তোমার একটু চালাকি করে বলতে পারে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, একই জিনিস, সেটা হলো বিশেষভাবে ব্যাকরণ বিশ্লেষণ করে। এটা মাথায় রাখবা। ব্যাকরণের বিশ্লেষিত রূপ এটা একটু পড়বা। ব্যাকরণকে বিশ্লেষণ করলে পাওয়া যায় বি প্লাস আ প্লাস পি প্লাস অন। ব্যাকরণ এটাকে বিশ্লেষণ করলে যেহেতু ধাতু চিহ্ন আছে এটা। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাকরণ হচ্ছে বাংলা ভাষার সংবিধান। বাংলা ভাষার সংবিধান কি বলতো? বাংলা ভাষার সংবিধান হচ্ছে ব্যাকরণ। ওকে, ব্যাকরণ যে তৎসম শব্দ এটা আসবে না, তো খামাখা এগুলো পড়িও না। দেখো এরপরে আসো ব্যাকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ, এটা আসবে না, বুঝছো? তাহলে এই যে একটা বিষয়, ব্যাকরণ চর্চার আদিভূমি, অনেকে বলে গ্রিস, অনেকে বলে ভারত। মনে রাখবা, যখন বলবে ব্যাকরণ চর্চার আদিভূমি কোথায়, উত্তর দিবা হচ্ছে গ্রিস। কেন? কারণ প্লেটো সর্বপ্রথম ব্যাকরণ চর্চা শুরু করেন। আর যদি বলে উপমহাদেশে প্রথম ব্যাকরণ চর্চা শুরু হয় কোথায়, বুঝছো?
তখন উত্তর হবে ভারত। প্রশ্নটা যদি বলে উপমহাদেশে, তার মানে আমাদের প্রথম ব্যাকরণ চর্চা শুরু করছিল কে? পাণিনি। ওই পাণিনি যে ব্যাকরণবিদ, উনি ছিলেন ভারতের। বুঝে গেছে? এই জন্য ওটা হবে। কিন্তু তোমাকে যদি ডিরেক্ট বলে, দেখো প্রশ্নটা কি করা আছে, ব্যাকরণ চর্চার আদিভূমি কোথায়? উত্তর হবে গ্রিস। গ্রিস, বুঝছো? আর ব্যাকরণ কত বছরের পুরানা? যদি ওই যে কাউন্ট করো, দেখো তোমাদের যে 1743 থেকে তুমি কাউন্ট করা শুরু করো, 1743 থেকে এখন বর্তমান যে আমাদের আছে এটা যদি কাউন্ট করো তাহলে দেখবা 275 হবে। 275 সামথিং প্লাস, তো 275 দিবা, এই আর কি বিষয়। তাহলে দেখো এখান থেকে প্রশ্ন এই দুইটা, এই কটাই। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণকে বাংলা ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণকে ভাঙলে কি পাওয়া যাবে? বি প্লাস আ প্লাস পি প্লাস অন। এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণ চর্চার আদিভূমি কোথায়? গ্রিসে। বুঝছো? এবং ব্যাকরণ কি করে বলতো? ভাষাকে সুশৃঙ্খল ভাবে সাজায়। ভাষাকে সুশৃঙ্খল ভাবে সাজানোর জন্য কাজ করে হচ্ছে ব্যাকরণ। ওকে, সো এটা দেখবা। এবার আসো, এবার ব্যাকরণ চর্চার আদি ব্যাকরণ, এই জায়গাটা একটু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা একটু ফোকাস নিবা, হ্যাঁ? এটা আমাদের জন্য, গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। আমি যেগুলো দাগাবো এগুলো ভালো করে, খুব ভালো করে দেখবা ইনশাল্লাহ। তোমার বাংলা 35 নম্বরের মধ্যে দেখবা যে 28টা 29টা 30টা 31টা যখন কমন পড়বে তখন তুমি বুঝতে পারবা। বুঝছো? তাহলে তুমি বুঝতে পারবা আর কি যে কি অবস্থা। আচ্ছা, তাহলে দেখো ব্যাকরণের মূল আলোচ্য বিষয়, মূল ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে চারটা। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে চারটা। সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। যেটাকে তোমরা মনে রাখতে পারো সহজভাবে, সেটা হলো অর্ধবাস। মনে রাখতে পারো অর্ধবাস। অর্ধবাস মানে কি? অর্ধবাস, ব্যাকরণ আমাদেরকে বাস দেয়। কি দেয়? ফুল বাস দেয় না অর্ধেক বাস দেয়? ব্যাকরণ থেকে প্রশ্ন আসলে দেখবা স্টুডেন্ট খুব কম পারে। পারে না যে এমন না, পারে না, তার মানে কি অর্ধেক পারে অর্ধেক পারে না। এই জন্য মনে রাখবা অর্ধবাস। অতে কি? অতে অর্থতত্ত্ব, ধতে ধ্বনিতত্ত্ব, বতে বাক্যতত্ত্ব, শতে শব্দতত্ত্ব। তাহলে বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টা? চারটা। তাহলে ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, ফোনোলজি। ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম হচ্ছে ফোনোলজি। শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব, যার ইংরেজি নাম হচ্ছে মরফোলজি। বুঝছো? বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম, যার ইংরেজি নাম হচ্ছে সিনট্যাক্স। খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে মাথায় রাখবা। এটা ইংরেজিতেও আছে, সেন্টেন্স মিন বা সেন্টেন্সের স্যানোনিম আসে, দেখবা যে সেন্টেন্স বিল্ড দেওয়া থাকে। অর্থতত্ত্বের অপর নাম হচ্ছে বাগ অর্থতত্ত্ব, এটা একটু মনে রাখবা। বুঝছো? যেটাকে আমরা ইংরেজিতে বলি সিমেন্টিক্স। আবার সিমেন্ট ভাবিও না রে, সিমেন্টিক্স। সো এগুলো হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্যের মূল যে আলোচনা বিষয়গুলো সেটা। বুঝছো? এছাড়াও আমরা বাংলা ব্যাকরণের আরো দুটি আলোচ্য বিষয় পাই। এই জন্য মনে রাখবা, যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে বাংলা ব্যাকরণের মোট আলোচ্য বিষয় কয়টি, অথবা বাংলা ব্যাকরণের সার্বিক আলোচ্য বিষয় কয়টি, সার্বিক অথবা মোট আলোচ্য বিষয়ের কথা যদি জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই উত্তর দিবা 6টি। অবশ্যই উত্তর দিয়ে আসবা পরীক্ষায় 6টি। বুঝছো? অবশ্যই উত্তর দিয়ে আসবা পরীক্ষায় 6টি। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে 6 নম্বরে যেটা, সেটার নাম হলো অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্বের ইংরেজি নাম হচ্ছে লেক্সিকোগ্রাফি। মনে রাখবা, লেক্সিকোগ্রাফি মানে কি? অভিধান তত্ত্ব। আরেকটা আছে হলো ছন্দ অলংকার তত্ত্ব। একটু মিস হয়ে গেছে, এটা হবে 6, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 5। বুঝছো? তাহলে বলো বাংলা ব্যাকরণের মোট আলোচ্য বিষয় কয়টা? বাংলা ব্যাকরণের মোট আলোচ্য বিষয় হচ্ছে মোট 6টা। একটা অভিধান তত্ত্ব, তারপরে আছে ছন্দ অলংকার তত্ত্ব, উপরে আমরা 4টা পেলাম, সেটা হলো অর্ধবাস। বুঝছো? এই আর কি বিষয়। তাহলে এটা মনে রাখবা, এটা তোমরা সবাই জানো। এই জায়গাটা দেখবা, বিশেষ করে এই যে ফোনোলজির ইংরেজি নাম কি? ধ্বনিতত্ত্ব। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো আমরা পরেরটাতে যাচ্ছি। আমাদের পরেরটাতে যাওয়ার ক্ষেত্রে আমরা এখন দেখো, এখানে তোমাদের একটা ঝামেলা হবে। ঝামেলা হলো এক কথায় প্রকাশে। অনেক দেখবা যিনি ভালো ব্যাকরণ জানেন অথবা ব্যাকরণে পণ্ডিত যিনি, মনে রাখবা যিনি ভালো ব্যাকরণ জানেন অথবা ব্যাকরণে পণ্ডিত যিনি, তাকে বলা হয় বোয়াকরণ। বোয়াকরণ, বুঝছো? বোয়াকরণ, বুঝছো? এটা কিন্তু অনেকে বয়াকরণিক বলছে, বয়াকরণিক বলতে শব্দই হয় না মূলত। সো মনে রাখবা বয়াকরণ। আর যিনি ভালো ব্যাকরণ রচনা করেন তাকে বলা হয় ব্যাকরণবিদ। যিনি ভালো ব্যাকরণ রচনা করেন তাকে বলা হয় ব্যাকরণবিদ। এই দুইটা নিয়ে তোমাদের একটি কনফিউশন হবে। সো এটা তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। বুঝছো? এটা নিয়ে তোমাদের একটু ক্লিয়ার হবে। দিনাজপুর মোস্তাকিম ইসলাম দিনাজপুরের মধ্য বালুগুড়ি থেকে, ধন্যবাদ। 6টি। সুদর্শন, আমাদের প্রিয় শিক্ষার্থী সুদর্শন। ওকে, এই সবাই একটু শেয়ার করো লাইভটাকে। বুঝছো? ওকে, যেহেতু আমরা ফ্রি দিচ্ছি, সো এটা তো তোমাদের করতে হবে। বুঝছো? বাঙালিকে ফ্রি দিলে ফ্রির মূল্য বোঝে না। আসো, এবার আমরা ধ্বনিতত্ত্বর কি কি
আলোচ্য বিষয় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো মনে রাখার ক্ষেত্রে তোমরা মনে রাখবা এই ছন্দটা হচ্ছে ধ্বনি, বর্ণ, বানান, উচ্চারণ নত্ব ও সত্য বিধানের সাথে কি করলো? সন্ধি করলো। ধ্বনি, বর্ণ, বানান, উচ্চারণ নত্ব সত্য বিধানের সাথে সন্ধি করলো। আরেকবার বলো দেখি। ধ্বনি, বর্ণ, বানান, উচ্চারণ নত্ব সত্য বিধানের সাথে সন্ধি করছে। আচ্ছা করুক। তাহলে এই যে আমরা করলাম যে সন্ধি করছে, এই যে ধ্বনি, মনে রাখবা ধ্বনি ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত হয় এবং ধ্বনি দিয়ে যা শুরু হবে তাই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আমি বললাম ধ্বনি দল, আমি তোমাকে বললাম ধ্বনি পরিবর্তন, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। যদি বলা হয় বর্ণ, তাহলে বর্ণ রিলেটেড যা আছে, যদি বলি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, বর্ণমালা সব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বানান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এখন দেখো তো বানানে আমরা কি ব্যবহার করি? বর্ণ ব্যবহার করি। তাহলে বর্ণ যদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হয় তাহলে বানান হবে কিনা? উচ্চারণ আমরা কি ব্যবহার করি? ধ্বনি ব্যবহার করি। তাহলে ধ্বনি যদি ব্যাকরণের আলোচ্য বিষয় হয় ধ্বনিতত্ত্বের, তাহলে উচ্চারণ হবে কিনা? আবার তুমি একটু কমন সেন্সে চিন্তা করো, নত্ব বিধান এবং সত্য বিধান। নত্ব বিধান এবং সত্য বিধানটা কি? যেখানে মূর্ধন্য ন বসবে, মূর্ধন্য ন স বসবে, কোথায় বসবে না মূর্ধন্য ন মূর্ধন্য স, এই যে নিয়ম, এটাকে আমরা বলি নত্ব বিধান এবং সত্য বিধান। তাহলে এখন চিন্তা করো, মূর্ধন্য না মূর্ধন্য সে কি? বর্ণ না? অবশ্যই বর্ণ। তাহলে এই বর্ণটা যদি বর্ণ যদি ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত হয় তাহলে নত্ব সত্য বিধান হবে না? এবার দেখো সন্ধি। এখন দেখো তুমি একটু কমন সেন্সে চিন্তা করো তো, সন্ধিতে কি হয়? দুটি ধ্বনির মিলন হয়, দুটি বর্ণের মিলন হয়। তাহলে এখন বলো ধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করে কে? ধ্বনিতত্ত্ব। তাহলে সন্ধি কোথায় আলোচিত হবে? ধ্বনিতত্ত্বে। ওকে, এবার দেখো এর মধ্যে থেকে যেগুলো দেখবা, যেগুলো আমাদের প্রথমে আসে, মনে রাখবা ধ্বনি দল, এটা আসে। ধ্বনির পরিবর্তন, দেখো ধ্বনি দিয়ে শুরু, ধ্বনির বিন্যাস, বর্ণমালা, তারপরে দেখো এখানে মনে রাখবা অক্ষর, এই যেটা পরীক্ষায় বেশি আসে, বাকযন্ত্র। বাকযন্ত্র ব্যাকরণের কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। এরপরে এটা মনে রাখবা নত্যবিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্বে, সত্যবিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্বে। এই যে আমি যে কটা দাগাই দিছি এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আর ইসলাম পীরগঞ্জ থেকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, দেখো এবার আসো, তারপর আমরা পড়বো হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব বা পদক্রম। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া শব্দ বা রূপতত্ত্ব কোথায় গেল? শব্দ রূপতত্ত্ব বড়, আমরা একটু একটু পরে টেকনিকে পড়ছি, বুঝছো? আসো, প্রথমটা হচ্ছে ছন্দ। তাহলে মনে রাখবা ছন্দটা আমরা মনে রাখবো জবা এক উক্তিতে কারক শিখলো। কি বললাম বলতো? জবা এক উক্তিতে কারক শিখলো। জবা এক উক্তিতে কারক শিখলো, বলো দেখি। জবা এক উক্তিতে কারক শিখলো। তাহলে এই যে জবা এক উক্তিতে কারক শিখলো, এই লাইনটার মাধ্যমে আমরা ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো জানতে পারবো। তাহলে দেখো এই জ দিয়ে আমরা মনে রাখবো জ্যোতিচিহ্ন। জ্যোতিচিহ্ন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? আমাদের বাক্যতত্ত্বে। বুঝে গেছে কেন? কারণ জ্যোতিচিহ্ন ব্যবহার হয় বাক্যে, এই জন্য এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। একটু কমন সেন্সে চিন্তা করবা, তাহলে তোমাকে আলোচ্য বিষয়গুলো মোটামুটি তুমি বুঝতে পারবা। তো জ্যোতিচিহ্নের অপর নাম কিন্তু বিরাম চিহ্ন, এটার নাম ছেদ চিহ্ন, এটার নাম ভাষা চিহ্ন। তো এখন বিরাম চিহ্ন, ভাষা চিহ্ন পরীক্ষায় যদি আসে আর যদি তুমি দাগাইতে না পারো, আমার আবার গালি দিও না, কারণ ভাই এটার আলাদা নামই তো ওইটা। এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে একটু পোলাপানের ঝামেলা। কোথাও দেখবা এটা শব্দ তত্ত্বে দেওয়া আছে, কোথাও অর্থ তত্ত্বে দেওয়া আছে, কোথাও আবার বাক্য তত্ত্বে দেওয়া আছে। তুমি শিওর থাকো এটা বাক্য তত্ত্বের আলোচনা বিষয় হবে। কারণ যোজক কি করে? যোজক দুটি পদকে, দুটি বর্গকে, দুটি বাক্যকে যোগ করে, তার মানে বাক্যকে যোগ করার কাজটা করে। দ্যাটস ওয়াই যোজক বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হবে, এটা কিন্তু পরীক্ষা আসে। এরপর দেখো বা দিয়ে মনে রাখবা, জ দিয়ে মনে রাখলা, বা দিয়ে মনে রাখবা বাক্য, বাচ্য। বুঝছো? বাচ্য যেটাকে আমরা ইংরেজিতে বলি ভয়েস, আর বাংলায় যার নাম হচ্ছে বাচ্য। বাক্য রূপান্তর, বাক্য প্রকরণ, বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। এক দিয়ে মনে রাখবা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। ওই যে বললাম তোমার আমি এক কথায় প্রকাশ পড়াইছি, এখন বাক্য সংকোচন আছে। বলো তো এক কথায় প্রকাশের বাংলা আলাদা নামই তো বাক্য সংকোচন। তোমার এটা বুঝা লাগবে। উক্তি দিয়ে আমরা উক্তি, আমাদের সবচেয়ে বেশি পরীক্ষা আসে এটা কারক। কারক ব্যাকরণের কোন তত্ত্ব আলোচ্য বিষয়? বাক্য তত্ত্বের। সো এটা নিয়ে অনেকের ঝামেলা আছে, কারণ অনেক বই এটাকে শব্দ তত্ত্বে পাওয়া যায়, কিন্তু নতুন বোর্ড বই যেটা আসছে সরচিত সরকার এবং তারিক মঞ্জুর স্যারের, সেখানে কিন্তু বাক্য তত্ত্বে দেওয়া আছে। এখন তুমি একটু কমন সেন্সে চিন্তা করো তো, তুমি একটু কমন সেন্সে চিন্তা করো, আমি যদি বলি, মনে করো যে আমি বললাম ফুটবল, ধরো আমি বললাম ফুটবল, এ দেখো তো এই ফুটবলের তুমি কারক নির্ণয় করতে পারবা? এই ফুটবলের কোনো কারণ নির্ণয় করা যাবে? যাবে না। আমি যখন বলছি আমরা সবাই একদিন ফুটবল খেলবো, এবার দেখো তুমি ফুটবলের কারক নির্ণয় করতে পারবা? বুঝে গেছে আমার কথাটা? তার মানে বাক্য গঠন করা লাগবে, আদারওয়াইজ কখনো কারক নির্ণয় হয় না। তার মানে বাক্য গঠন ছাড়া তুমি কারক নির্ণয় করতে পারবা না। দ্যাটস ওয়াই কারক হচ্ছে নিঃসন্দেহে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, এটা নিয়ে ডাউট হওয়ার কোনো কিছু নাই। ওকে, তাহলে দেখো পরেরটা যাও।
আহ ওকে, পরে আমরা যাচ্ছি। দেখো, পরে আমাদের হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তো অর্থতত্ত্বের আরেকটা নাম আছে, সেটা হলো বাগ অর্থতত্ত্ব। এটা অনেক জায়গায় পাবা না, সো একটু মাথায় রেখিও, সিমেন্টিক্স। সো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলো মনে রাখার জন্য এটুকু মনে রাখলে হবে, অর্থের সবই বাগধারা। অর্থের সবই বাগধারা। এই অর্থ মানে হচ্ছে অর্থতত্ত্ব। মনে রাখবা, কোনো একটা শব্দের মধ্যে যদি অর্থ কথাটা থাকে, তাহলে সেটাই হলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এটা একটা সহজ, এটা আসে না, যেগুলো আসে সেটা দাও। আর শতে আমরা মনে রাখবো সমার্থক শব্দ বা প্রতিশব্দ। সমার্থক শব্দ ব্যাকরণের অর্থতত্ত্বে আলোচিত হয়, কারণ সমার্থক শব্দ অর্থ দেয়, বিপরীতার্থক শব্দ অর্থ দেয়, এবং বাগধারা, এটা নিয়ে অনেক ঝামেলা ভাই, অনেক বই অনেক কিছু আছে। তো মনে রাখবা, বাগধারা কি করে বলতো? বাগধারা পুরো শব্দগুচ্ছ মিলে একটা অর্থ দেয়। তার মানে এটা নিঃসন্দেহে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে। তো অনেকে বলে এটা শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে আছে, কিন্তু না, এটা আসলে বাগধারা হবে, নিঃসন্দেহে এটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এই হচ্ছে মোটামুটি তোমার যে যে কাহিনীগুলো। তারপরে দেখো তোমরা যে কাজটা করবা, হ্যাঁ, তারপরে তোমরা যে কাজটা করবা, এই যে এটা আমরা শব্দতত্ত্বতে আসবো। ওই যে তোমাদের বললাম একটা মিস করে আসছে, দেখছো, একটা মিস করে আসছিলাম, সেটা তোমাদের শেখাচ্ছি। সেটা হলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যেটাকে আমরা বলছি মরফোলজি। সো এই মরফোলজির কাহিনীটাকে একটু দেখো। সো আমরা যে পড়লাম তিনটা ছন্দ, একটা প্রথম ছিল ধ্বনি, বর্ণ, বানান, উচ্চারণ, নত্যসত্ত্ব বিধানের সাথে সন্ধি করলো। আরেকটা আমাদের লাইন ছিল জবা একক্তিতে কারক শিখলো। আরেকটা আমাদের লাইন ছিল অর্থের সবই বাগধারা। এই যে আমাদের তিনটা লাইন আছে, এই তিনটা লাইন ছাড়া, বুঝছো, যা পাবা এর বাহিরে এগুলো সব শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। দেখো, তুমি এতগুলো মুখস্থ করার দরকার আছে, তাই এই জন্য বলছি বিবিএস। বিবিএস মানে কি বলতো? বাদ বাকি সব। তাহলে বাদ বাকি সব কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। মনে রাখবা, অনেক সময় চালাকি করে রূপতত্ত্ব বলে, বুঝায় না, বিপরীত নামগুলো জানতে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সমাস আমাদের ছন্দে ছিল না, এই জন্য এটা রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। দ্বিরুক্তি শব্দ দেখো আমাদের ছন্দ তিনটাতে ছিল না। সংখ্যাবাচক শব্দ দেখো আমাদের শব্দ তিনটাতে ছিল না। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম দেখো ছন্দ তিনটাতে ছিল না। তারপর আমাদের ধাতু, পদ, প্রকরণ শব্দ তিনটাতে ছিল না। তারপর দেখো বচন, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি প্রত্যয়, শব্দ ভান্ডার, ব্যাকরণিক শব্দ শ্রেণী, পুরুষ, লিঙ্গ, দেখো এগুলো কিন্তু আমাদের ছিল না। দ্যাটস ওয়াই এগুলো আমাদের কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে বলো দেখি? এগুলো আমাদের শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হবে। ওকে, বুঝতে পারছো? এরপরে আসে একটা কনফিউশন। এই কনফিউশনটা ভালো করে মনে রাখবা। একটা কনফিউশন, কনফিউশনটা কি বলতো? এই যে পদ দিয়ে শুরু হলে, তো পদ আমাদের তো ছন্দে নাই, সো আমরা সবাই সেটারে মনে করি যে এটা শব্দতত্ত্বের বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হবে। কিন্তু কথা হলো, যখন তোমারে বলবে পদ পরিবর্তন, এই যে পদ পরিবর্তনের কথা বলছে, তখন সেটা কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হয়ে যাচ্ছে। বুঝো, যখনই বলবে পদ ব্যাকরণের কথা আলোচিত হয়, দ্যাটস ইট, শব্দ বা রূপতত্ত্বে। কিন্তু যখন বলবে পদের পরিচয়, তাও শব্দ বা রূপতত্ত্বে। যখন বলবে পদ প্রকরণ, শব্দ বা রূপতত্ত্বে। শব্দ, শব্দ বা রূপতত্ত্বে। ব্যাকরণিক শব্দ শ্রেণী, শব্দ বা রূপতত্ত্বে। কিন্তু তোমাকে যখন প্রশ্ন করা হবে পদ পরিবর্তন, এটা কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। বুঝে গেছে আমার কথাটা? তাহলে মনে রাখবা, শব্দের রূপ পরিবর্তন এটাও বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হবে। যোজক, দেখো যোজক কিন্তু ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা জানি 8টা, এই 8টার মধ্যে যে 7 জন আছে, এনারা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু একমাত্র এই ভদ্রলোক, তার নাম হলো যোজক, যিনি হচ্ছেন আমাদের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বুঝছো? এই জায়গাটা পড়বা, এই জায়গাটা পড়বা। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। অলমোস্ট 20 জন আছো। ওকে, শোনো, হতাশ হয়ে গেছো নাকি কেউ? হতাশ হবা না, বুঝছো? হতাশ হবা না। শেষ মুহূর্তে গুচ্ছের জন্য একটা ভালো প্রস্তুতি নাও, মেন্টালিটি ফ্রেশ করো, বুঝছো? কখনো হতাশ হবা না। একবারে ভার্সিটিতে যেতে হবে, ভার্সিটিতে পেতেই হবে, পড়তে হবে, এরকম কোনো কিছু না। তুমি ভালো থাকলেই সবকিছু ভালো। বুঝে গেছে? একটা মানুষ ভালো যদি থাকতে পারে তাহলে ওকে। আর সমাজের মানুষের বিভিন্ন, মনে করো যে এটা ওইটা, সে ভার্সিটিতে পড়ে না তার মানে সেখানে সমাজের মধ্যে ভ্যালুলেস পারসন। বুঝে গেছে আমার কথাটা? এগুলো নানান কথা বলবে। দেখো না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না হইলে মানুষ অনেক কিছু বলছে না? যে তোমারে বলছে ওর কজন ঢাকা ইউনিভার্সিটিতে আছে? কেউ নাই, খুঁজে দেখবা। তুমি যখন বিপদে পড়বা, যখন প্রবলেমে থাকবা, তখন দেখবা এই মানুষগুলো তোমার একটাও সাহায্য করে নাই। করছে ওই যে যেটা তোমার একবারে মন প্রাণ দিয়ে তোমার ভালো চাই। বাট যারা সাহায্য করে না, তাদের কথা কেন তুমি শুনবা ভাই?
বুঝে গেছে আমার কথাটা? অনেক মেধাবীরা দেখো এখন সুসাইড করতেছে। কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে যে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিল, যেখানে একটা মানুষের স্বপ্নের জায়গা, সেখানে একটা ছেলে চান্স পাওয়ার পরে ইংরেজির মতো একটা সাবজেক্ট নিয়ে পড়ার পরে সে ভাই কি করতেছে, আত্মহত্যা করতেছে। সো ভাই আমার কথা, দিন শেষে তুমি যেমনে ভালো থাকো সেটা থাকার চেষ্টা করিও, এটা জাস্ট একটা ধাপ। বুঝে গেছে আমার কথাটা? ওই যে যারা ন্যাশনালে পড়ছে, যারা ডিগ্রিতে পড়ছে, যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে, সবাইরে এক জায়গায় গিয়ে চাকরির পরীক্ষাতে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে আবার চাকরি পাওয়া লাগবে। বুঝছো? তার মানে এটা একটা ধাপ। তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছো বিধায় তোমার চাকরি হয়ে গেছে, তুমি পাবলিক ইউনিভার্সিটি পড়তেছো বিধায় তোমার চাকরি হয়ে গেছে, এমনটা কোনো কিছু না রে ভাই। আর সবচেয়ে বড় বিষয়, হতাশায় হবে না। আর এই 2টা মাস যে আছে তোমার হাতে, ইট ইস এ গোল্ডেন টাইম। এটাকে তুমি খুব ভালো করে ইউজ করবা, খুব ভালো করে। বুঝছো? তাহলে দেখো এই পর্যন্ত বুঝছো কি না বলো, ক্লিয়ার করো তো, সবাই বুঝছো ক্লাসটা, এই অংশটা? ওকে। তারপর দেখো একটু সাধু চলিতর যে পার্থক্যটা আছে, হ্যাঁ, এটা একটু দেখে নিবা। জাস্ট আমি যে কটা বলবো সেটা, যে পয়েন্টগুলো না বললে না। প্রথম পয়েন্টটা দেখো, আমাদের জানি এই যে সাধু চলিত বা সাধু রীতির কথা আমরা বলি, চলিত বা চলিত রীতির কথা বলি, এটা একটু জাস্ট মাথায় রাখবা। প্রথম পার্থক্যটা একটু দেখবা, সাধু ভাষা অপরিবর্তনীয়। তার মানে সাধু ভাষার যে পদগুলো, এটা যেখানেই তুমি ব্যবহার করো না কেন ওটাই বসবে। বাট চলিত ভাষা কিন্তু পরিবর্তনশীল, কারণ আমরা যে ভাষায় কথা বলি সেটা হলো চলিত। দেখো আমাদের বিভিন্ন যে 64টা জেলা আছে, 64 জেলার ভাষাগত ভিন্নতা আছে। তো ভিন্নতা, এরা সবাই আমরা চলিত ভাষায় কথা বলি। তাহলে দেখো এক একটা জেলার ভাষা কিন্তু আলাদা। তাহলে যে চলিত ভাষার দেখো তো পরিবর্তন হচ্ছে কিনা, হচ্ছে। কিন্তু ওই মানুষটা যদি সাধু ভাষায় কথা বলে, তাহলে তাকে ওইটাই বলতে হচ্ছে। তার মানে সে চট্টগ্রামের হোক, আর সে তোমার নোয়াখালীর হোক, আর তোমার সে দিনাজপুরের হোক, একই শব্দটা ব্যবহার করে কথা বলতে হচ্ছে। তার মানে সাধু ভাষা অপরিবর্তনীয় আর চলিত ভাষা পরিবর্তনশীল। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, সাধু ভাষা তৎসম বা সংস্কৃত শব্দবহুল। তার মানে সাধু ভাষায় আমাদের তৎসম বা সংস্কৃত শব্দবহুল এগুলো ব্যবহার করতে হয়। আর দেখো চলিত যে ভাষাটা আছে, এটা অতৎসম হইতে পারে, তদ্ভব হইতে পারে, দেশি হইতে পারে, বিদেশি হইতে পারে। তার মানে সহজ কথা, তৎসম ছাড়া যে কোনো শব্দ ব্যবহার হয় আমাদের চলিত ভাষায়। ওকে। তারপরে খুবই আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এটা মাথায় রাখবা, সেটা হলো সাধু ভাষা তুমি নাটকে ব্যবহার করতে পারবা না, সংলাপে ব্যবহার করতে পারবা না, বক্তৃতায় ব্যবহার করতে পারে না। কেন ভাই? তুমি যদি সাধু ভাষা নাটক, সংলাপে, বক্তৃতায় ব্যবহার করো, তোমার ওই নাটক, সংলাপ, বক্তৃতা কেউ শুনবেই না। বুঝে গেছে আমার কথাটা? শুনবেই না, এটাই অনেস্ট। বুঝছো? তারপর দেখো এই সাধু ভাষা, চলিত ভাষা কি করা যাবে? নাটক, সংলাপ, বক্তৃতায়। কারণ ভাই আমরা বুঝি, নাটক সংলাপে তুমি যদি ওই করতেছে, হইতেছে, খাইতেছে এগুলো বললে মানুষ ঘুমায় যাবে অথবা চলে যাবে রাগ করে, তোমার ওই নাটক সংলাপকে দেখবে না। তো এই 3টা পার্থক্য একটু ভালো করে দেখবা, এবং সাধু ভাষায় এই 3টা পার্থক্য একটু ভালো করে দেখবা। বুঝছো? এই সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়াপদ এবং অনুসর্গ বড় হয়, বড়। বুঝা গেছে? এর একটু শব্দগুলো বড় হয়, আর চলিত ভাষায় এগুলো ছোট হয়। তো এটা একটু দেখে নিবা, সাধু ভাষার চলিত ভাষার পার্থক্যটা। আর একটা 2টা আছে, সবগুলো পড়তে হবে না, তোমাদের একটু দেখাই দেই। বুঝছো? এটা একটু দেখবা। সাধু ভাষার জনককে, এটা মনে রাখবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনি সাধু ভাষা আবিষ্কার করেছেন। আর চলিত ভাষার জনক হচ্ছে প্রমথ চৌধুরী। বুঝে গেছে? এই প্রমথ চৌধুরী, আমি যখন ছোটবেলায় পড়তাম, এই প্রমথ চৌধুরী আমি বলতাম প্রথম চৌধুরী। মানে আমি ক্লাস 9 পর্যন্ত এটা প্রথম চৌধুরী বলে আসছি। তো পরে একদিন আমি নিজে নিজে, কেউ আমার দেখাই নাই, তো আমি হঠাৎ দেখলাম, দেখে বললাম যে এটা তো উল্টো করে দেওয়া আছে। তখন আমি আরো একটা বই নিলাম, তখন দেখলাম যে আসলে না, ওই বইটা তো এটা লেখা আছে। তখন আমি বুঝলাম এর নাম হচ্ছে প্রমথ চৌধুরী, প্রথম চৌধুরী না। তো যাই হোক, এই আর কি বিষয়। তো এটা অনেকে আমার মতো হয়তো ভুল করছো। তো যাই হোক, সাধু ভাষা প্রথম ব্যবহার করেন সেটা হলো রাজা রামমোহন রায়। ওই যে যিনি আমাদের প্রথম বাংলা ব্যাকরণ রচনা করছেন, তার একটা গ্রন্থ ছিল, নাম হচ্ছে বেদান্ত গ্রন্থ। এই বেদান্ত গ্রন্থে তিনি সাধু ভাষা সর্বপ্রথম ব্যবহার করেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সাধু ভাষার জন্ম হয় কত সালে? 1815 সালে। 1815 সালে, এটা মাথায় রাখবা। আর চলিত ভাষা প্রথম ব্যবহার করেন হচ্ছে প্যারীচাঁদ মিত্র। তোমরা জানো বাংলা সাহিত্যের প্রথম যে উপন্যাস, তার নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল। আর প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। আমাদের কমলাকান্ত ছদ্মনামে লিখতেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বা আধুনিক উপন্যাসের জনক বলা হয়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইনি আসলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন। বাট আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি জানো? এটা আলালের ঘরের দুলাল। বুঝে গেছে? এটাতে সর্বপ্রথম চলিত ভাষায় তিনি এটা লিখেছিলেন, যদিও এই উপন্যাসটা সার্থক ছিল না। বুঝছো? এবং চলিত ভাষা
প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সবুজ পত্র পত্রিকা, খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। ওকে, তারপরে এই যে লাস্টের এটা একটু দেখে নেবা। সাধু ভাষার জন্ম 1800 খ্রিস্টাব্দে, তার মানে আধুনিক যুগে শুরু হয় 19 শতকে, আর চলিত ভাষার জন্ম হয় 1914 সালে। এই যে আমাদের সবুজ পত্র পত্রিকার প্রকাশ সাল থেকে আমাদের চলিত ভাষার পার্থক্য শুরু হয়। ওকে, আচ্ছা ভাইয়া, ফ্যামিলি অনেক বকাঝকা করে, করুক, ফ্যামিলি করবে, ফ্যামিলি আপনার পিছনে টাকা খরচ করতেছে না, করবে ভাই, করবে, এটা স্বাভাবিক। আমাদের ফ্যামিলিরা চাই আপনারা ভালো জায়গায় যান, ভালো কিছু করেন, বাবা মার স্বপ্নগুলো। তো আসলে বাবা মাকে স্যাটিসফাই করার জন্য হলেও একটা ভালো জায়গায় যাওয়া উচিত, বুঝছো? বাবা মার শান্তি এটা, বাবা মাকে শান্তি দেওয়ার জন্য হলো এটা। এত কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করছে, ওনাদের একটাই স্বপ্ন যে ছেলে মেয়েগুলো ভালো জায়গায় যাবে, ভালো কিছু করবে। বুঝে গেছে আমার কথাটা? আমিও আগে স্বপ্ন দেখতাম খুব বড় বড়, মানে ভালো করে পড়াশোনা করতাম, বাবা মা বেঁচে থাকার সময়, যে ভালো জায়গায় যেতে হবে বাবা বেঁচে থাকার সময়। বাবা মা যখন মারা গেল, আসলে স্বপ্নটা সেভাবে কাজ করে না, বুঝে গেছে? তো যাই হোক, স্বপ্নের পথে থাকবা, স্বপ্ন দেখতে শিখো, বুঝছো? মানুষ অনেক কিছুই বলে ভাই, মানুষ অনেক কিছুই বলে, বুঝে গেছে আমার কথাটা? আমরা এখন পাবলিক ভার্সিটি ছাড়া কিছু বুঝি না ভাই। রবি ঠাকুর পাবলিক ভার্সিটিতে পড়ছে, কাজী নজরুল পড়ছে, বলো তো কাজী নজরুল পড়ছে? পড়ে নাই। সে সময় কি বিশ্ববিদ্যালয় ছিল না? ছিল তো। দেখো কয়জন সাহিত্যিক পড়ছে, বোঝো না আমার কথাটা? তুমি তোমার সাহিত্যের জীবনে বলো। এই যে দেখো, বাংলা একাডেমির যে বাংলা বানানের অভিধান আছে, এই অভিধান যে রচনা করছে তার নাম জামিল চৌধুরী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে পড়ছে, বুঝো? তুমি দেখো আবু জাফর ওবায়দুল্লাহর কথা বলো, সুকান্ত ভট্টাচার্যের কথা বলো। আবু জাফর ওবায়দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে পড়ছে। সুকান্ত ভট্টাচার্যের কথা বলো, তিনি কি অক্সফোর্ডে পড়ছে ভাই? তিনি কি ভালো ভার্সিটিতে পড়ছে? তো বিষয়টা হচ্ছে এটা। সুফিয়া কামাল, রোকেয়া শাকত হোসেন তো পড়েই নাই, বাসা থেকে পড়ছে। তো বিষয়টা হচ্ছে তাকে নিয়ে আমরা এখন ইতিহাস তৈরি করি, তাকে আমরা উদাহরণে ঢুকাইয়ে দিই, বুঝে গেছে? তো আসলে সব থেকে আমার কথা হচ্ছে ভাই, তুমি যেভাবে ভালো থাকবা, সুখে থাকবা, এটাই। মারা গেলেই তো শেষ। অনেকে বিসিএস পাচ্ছে, ভালো জায়গায় যাচ্ছে, তারপর মরে যাচ্ছে, লাভ কি? বুঝে গেছে? তো যাই হোক, আমরা তারপরে দেখতে হবে, বাবা মার জন্য হলেও ভালো কিছু করতে হবে। আর এখন যথেষ্ট সময় আছে, বুঝছো? এই যথেষ্ট সময়টাকে কাজে লাগাও। এনাফ, 2টা মাস আছে, এনাফ। খুব ভালো করে একটু গুছায় নাও, দেখবা যে 55, 58, 60 এরকম একটা পাইলে, এবং বাংলাতে 35 মার্ক, 35, ইংরেজিতে 35, বুঝো? জিকে আছে, তো জিকে তো তোমার মনে করো যে 35 এর মধ্যে তুমি এমনি থেকে 12, 14, 15টা পেরে যাবা, এমনি থেকে। যাদের একটু মোটামুটি প্রিপারেশন আছে ওরা পারবে। বাংলাও সেম অবস্থা। তো দেখো, এগুলো একটু দেখে নিবা, বুঝছো? এগুলো একটু দেখবা। আচ্ছা, তারপর দেখো, তোমাদের বিভীষণের প্রতি মেঘনাদটা পড়াই দেই। এটা একটা তোমাদের নতুন একবারে কবিতা, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো না, এটা অনেকে পড়ো নাই। তো দেখো, এই যে তোমাদের যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আছে, এই কবিতাটা তোমরা কি করবা? এই কবিতাটা তোমরা অনেকে পড়ো নাই, বুঝছো? তো এই কবিতাটা তোমরা অনেকে পড়ো নাই, তো তোমাদের একটু দেখাই দেই, তারপরে তোমাদের একটু প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আলোচনা করব, বুঝছো? তোমাদের দেখো, আমাদের বিদ্রোহী কবিতা না, বিদ্রোহী কবিতা, তো বিদ্রোহী কেন? বিভীষণের প্রতি মেঘনাদ। দেখো, বিভীষণের প্রতি যে মেঘনাদ কবিতাটা আছে, এটা তুলনামূলক কঠিন, বুঝছো? কঠিন আবার সহজ। আমি তো পড়াই, আমার কাছে সহজ, আমার তো আয়ত্ত হয়ে গেছে, কিন্তু তোমাদের তো কঠিন লাগবে। বিদ্রোহী কবিতা বের হয়ে গেছে, কোথায় গেল বিভীষণের প্রতি মেঘনাদ? দাঁড়াও একটু বের করি। বিদ্রোহী, বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, ফেব্রুয়ারি 1969, বাক্যতত্ত্ব, সন্ধির আসে সুচেতনা,
পদ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, কিংবদন্তি, 18 বছর বয়স, সমাস বিদ্রোহী। এই তো বিভীষণের প্রতি মেঘনাদ। দেখো, তো এটা একটু ট্রামটা বুঝে, বুঝছো? এটা মানে মেন থিমটা মাথায় রেখেও। এটা থেকে প্রশ্ন হয় কেন জানো? কারণ কবিতার স্টার্টিং পয়েন্টে যে কবিতাটা আছে সেটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ। এই জন্য দেখো, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সাম দিছো, এই প্রশ্নটার সম্মুখীন হইছো যে এখান থেকে প্রশ্ন করছে। ওই যে বললাম, এটা প্রথম তালিকায়। আর স্যার এটা যেহেতু ফুল সিলেবাসেও আছে এবং নতুন সিলেবাসেও আছে, এই জন্য এই জায়গাটা থেকে প্রশ্ন করবে। সো দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ, তোমরা যারা একটু মোটামুটি জানো যে বিভীষণটা কি, বিভীষণটা একটা চরিত্র, আর কোনো কিছুই না। সো বিভীষণটা একটা চরিত্র, বুঝছো? এই যে বিভীষণটা দেখতেছো, ইনি একটা চরিত্র, একটা নাম। এই কবিতার একটা নাম আর কি, সহজ কথা, এটা একটা চরিত্র। এই যে মেঘনাদের দেখতে পাচ্ছ, এটা একটা চরিত্র, বুঝছো? এটা একটা নাম। আর এই যে প্রতিটা একটা অনুসর্গ। তোমাদের যখন ব্যাকরণিক শব্দ শ্রেণী তোমরা যারা পড়ছো, এটাকে বলা হয় একটা অনুসর্গ, বুঝছো? এই দুই পদের মধ্যে সম্পর্ক স্থাপন করছে আলাদা হয়ে বসে। তো এখন দেখো, এই বিভীষণ একটা নাম, মেঘনাদ একটা নাম। এই হচ্ছে বিভীষণের আপন ভাস্তা, আর ইনার আপন চাচা হচ্ছে বিভীষণ। তার মানে চাচা ভাতিজার মধ্যে একটা সংলাপ, কনভারসেশন। এটাই হলো বিভীষণের প্রতি মেঘনাদ। বুঝে গেছে কেন এটাকে দিল? কারণ এখানে তার যে চাচা, আপন চাচা বিভীষণ, বিভীষণ কি করবে? লক্ষণের দ্বারা এই মেঘনাদকে হত্যা করবে। এই যে বিশ্বাসঘাতকতা, পারিবারিকের একজন আপন মানুষ, আপন পরিবারের নিজের আপন ভাতিজাকে সে অন্য শত্রুপক্ষের দ্বারা হত্যা করবে, এরকম বিশ্বাসঘাতকতা এখানে আমরা দেখতে পাবো। বুঝে গেছে? তো দেখো, এটা থেকে এই জায়গাটা একটু পড়ে নিবা। সো বিভীষণের প্রতি মেঘনাদ, প্রথমে কি বলছে দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার লাইন কয়টা, এটা আসবে না, এই যেটা পড়বা এটা দরকার। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা কোন ছন্দে রচিত? এটা হলো অক্ষরবৃত্ত ছন্দে রচিত, বুঝছো? তোমাদের সিলেবাসে আছে, তোমরা পড়ছো। তাহারই পরে মনে কোন ছন্দে রচিত বলো তো? অক্ষরবৃত্ত ছন্দে রচিত, সুফিয়া কামালের যে নাটকীয় এবং সংলাপ নির্ভর যে কবিতাটা। তারপর দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা মধুসূদন দত্তের কোন কাব্য থেকে? এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা মনে হয় রাবিতে পরীক্ষা দিছো, এটা ফেস করছো। মেঘনাদ বধ, এই মেঘনাদ বধ কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, বুঝছো? এই মেঘনাদ বধের টোটালি স্বর্গ আছে কয়টা জানো? স্বর্গ আছে হচ্ছে 9টা। এই স্বর্গ মানে আবার জান্নাত ভাবিও না, বুঝছো? এই স্বর্গ মানে আবার জান্নাত ভাবিও না, স্বর্গ বানানে কিন্তু বফালা থাকে। তো এই 6ষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে, এটা 6ষ্ঠ স্বর্গের অংশ, এবং সেই জায়গাটার নাম বধ। বধ মানে হচ্ছে হত্যা, যেখানে মেঘনাদকে হত্যা করছে। যদিও তোমাদের কবিতাটাতে মেঘনাদকে হত্যা করার কাহিনীটা দেয় নেই, কারণ তার আগেই কনভারসেশনটাই শেষ হয়ে গেছে, বুঝছো? তো যাই হোক, পরবর্তীতে কিন্তু হত্যা করে বের হয়ে যাবে ওখান থেকে লক্ষণ। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মূল সুর বা বিষয়বস্তু হচ্ছে এখানে দেশপ্রেম দেখানো হয়েছে। কার মধ্যে? এখানে দেশপ্রেম দেখা হচ্ছে মেঘনাদের মধ্যে। মেঘনাদ প্রাণপণে তার দেশকে বাঁচানোর চেষ্টা করেছে। সো এটা আসলে এখানে দেশপ্রেমের কথা বলছে, যে আমাদেরও যেন এমন থাকে, আমরা যেন দেশকে ভালোবাসি, দেশের প্রতি আমাদের যেন কি থাকে? সর্বদা ভালোবাসা থাকে, আমরা যাতে দেশ সংগ্রামে সর্বদা নিজেকে নিয়োজিত রেখে অনেক কথা বলছে। তো দেখো, এখানে এই যে আমাদের যে মাইকেল মধুসূদন দত্ত আছে, তার যে বিষয়ে মনে রাখবা, আধুনিক বাংলা কবিতার প্রতীককে। এই যে আমরা কবিতা পড়ছি, এই কবিতার জনককে জানো? এই মাইকেল মধুসূদন দত্ত। আমরা জানি গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর পদ্য বা কবিতার জনক হচ্ছেন এই মানুষটা, মাইকেল মধুসূদন দত্ত। তো মাইকেল মধুসূদন দত্তের তোমরা অনেকে জানো, এনার ছদ্মনাম আছে, 2টা ছদ্মনাম পাওয়া যায়। একটা হচ্ছে এ নেটিভ, 2টার ছদ্মনাম পাওয়া যায়, একটার নাম হচ্ছে এ নেটিভ, বুঝছো? এটা হচ্ছে একটা নেটিভ, আর একটা হচ্ছে টিমোথি পেন পয়েন্ট। টিমোথি পেন পয়েন্ট, টিমোথি পেন পয়েন্ট, পেন পয়েম, টিমোথি পেন পয়েম, বুঝছো? এ আর কি 2টা ছদ্মনাম। এই ব্যক্তিটা 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারিখটা ছিল হচ্ছে 25শে জানুয়ারি, যশোর জেলায়। তাহলে আমরা জানি আমাদের 64 জেলার মধ্যে একটা জেলা রয়েছে, সেটা হলো যশোর, বুঝছো? তো যশোর জেলার যে গ্রামটা ছিল তার নাম হলো সাগরদাড়ি গ্রাম। জন্মগ্রহণ করেন কপোতাক্ষ নদীর তীরে, তোমরা পড়ছো। তার পিতার নাম হচ্ছে রাজনারায়ণ দত্ত, মাতার নাম জাহ্নবী দেবী। মায়ের তত্ত্বাবধানে গ্রামে তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়। এই 1833 খ্রিস্টাব্দে তিনি কলকাতার একটা হিন্দু কলেজে ভর্তি হন, এবং সেখানেই 7ম শ্রেণীতে তিনি ভর্তি হন। সেখানে ছাত্র অবস্থায় তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে, মানে সেখানেই মূলত তার সাহিত্য প্রতিভাটা প্রকাশিত হয়, এটার কথাই বলছে। পরেরটা একটু দেখে নিবা, এই জায়গাটা একটু মনে রাখবা।
তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন 1833 খ্রিস্টাব্দে। তার মানে মাইকেল আগে প্রথমে কি ছিল বলতো? প্রথমে ছিল হিন্দু। তিনি ছিলেন প্রথমে হিন্দু পরিবারের একজন সন্তান। পরবর্তীতে তিনি কি ধর্ম গ্রহণ করলেন? খ্রিস্টান। বুঝা গেছে? খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, মানে নিজেই দালালি করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, এটার কথা বলছে। তারপর দেখো তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, করার পরে যে কাজটা হইল, বুঝা গেছে, যে কাজটা হইল, যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, করার পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, খ্রিস্টান ধর্ম দেখো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, করার সময় পিতৃপ্রদত্ত নামের শুরুতে তিনি মাইকেল কথাটা যোগ করলেন। এবং তিনি তখন ধর্মান্তরিত হওয়ার কারণে হিন্দু কলেজকে তাকে বাদ দিতে হয়, স্বাভাবিক বাদ দিতে হবে। এবং শিবপুরের 20 কলেজে তিনি ভর্তি হলেন এবং সেখানে তিনি গ্রিক, ল্যাটিন, হিব্রু ভাষা শিখেন। এগুলো দরকার নাই, বুঝছো, অনেকগুলো ভাষাই তিনি জানতেন। তোমরা নবম দশম শ্রেণীতে পড়ছো, তিনি 13 থেকে 14টা ভাষায় প্রায় অলমোস্ট দক্ষ ছিলেন, বুঝছো। তো এতগুলো ভাষায় দক্ষ থাকা মানে দেখেন, আমরা বাংলা সারা ইংরেজি বুঝি না। ইংরেজি বলতে পারো? ইংরেজি কজন বলতে পারো? উর্দু বলতে পারো? আরবি বলতে পারো? ফার্সি বলতে পারো? পারে না। দেখো আমরা কিছুই জানি না, অথচ এই মানুষটা 13 থেকে 14টা ভাষায় দক্ষ ছিল, মানে 13 থেকে 14টা ভাষা বলতে পারতো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি ভাষায় সং অফ আরিংস লিখছে, তার গীতাঞ্জলি কাব্যটাকে নিজে অনুবাদ করছে, তাই না? তো এই যে তাদের প্রতিভা, আসলে প্রতিভা, অনেক প্রতিভা, তারা অনেক মেধাবী মানুষ, বুঝছো। তারপর দেখো এখানে যে কথাটা বলছি, এগুলো দেখবা, এটার আমি সামারি করছি, বাট তার আগে তোমরা একটু দেখো। হিন্দু কলেজে থাকা অবস্থায়, ছাত্র অবস্থায় তার সাহিত্য প্রতিভার মাধ্যম ছিল ইংরেজি। তিনি ইংরেজির প্রতি খুব অ্যাট্রাক্টেড ছিলেন, ইংরেজি লেখালেখিতে ব্যস্ত ছিলেন। তিনি ইংরেজি সাহিত্য ছাড়া লিখতেন না। তিনি ভাবছেন এই বাংলাদেশের বাংলা লিখবো, আমারে কে চিনবে? আমি ইংরেজি লিখবো, আমারে পুরো বিশ্বব্যাপী চিনবে। কিন্তু যখন তিনি ইংরেজি লিখলেন, তাকে কেউ পাত্তাই দিল না। তখন সে রিয়েলাইজ করলো, না, আমার বাংলায় ভালো। তখন তিনি আমাদের বাংলাদেশের বাংলায় ফেরত আসলেন এবং বাংলা লেখালেখি শুরু করলেন, বুঝছো। পরে বিদেশি ভাষার মোহ থেকে তিনি মুক্ত হয়ে মাতৃভাষার কাছে ফিরে আসলেন। মধুসূদন দত্তের 1000 বছরের বাংলা কবিতার ছন্দ ছিল মূলত পয়ার। একটি চরণের শেষে আরেকটি চরণের মিল ছিল এই ছন্দের অনর প্রথা। কোন ছন্দের? পয়ার ছন্দের। মধুসূদন এই প্রথাকে, তার প্রবর্তিত ছন্দকে বলা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দের জনক হচ্ছে আমাদের মাইকেল। তবে এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ, মানে নতুন নাম হচ্ছে এটারই। চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল। তাহলে বাংলা সাহিত্যের সনেট বা চতুর্দশপদী কবিতা হলো মাইকেল। বাট বিশ্বের সনেটের জনক তোমরা জানো, ইতালীয় কবি পেত্রাক। এই পেত্রাক হচ্ছে বিশ্বের সনেটের জনক, এটা তো তোমরা জানো, বিশ্বের সনেটের জনক হচ্ছে পেত্রাক। তিনি আধুনিক নাটকের জনক এবং বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক হচ্ছে শর্মিষ্ঠা এবং পদ্মাবতী। এই পদ্মাবতীতে বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। এবং বাংলা সাহিত্যের প্রহসন প্রথম রচনা করেন, যেটাকে আমরা বলি ফার্স, একে কি বলে সভ্যতা অথবা বুড়ো শালিকের ঘাড়েরও। কার লেখা? এটা হচ্ছে আমাদের মাইকেলের লেখা। ওকে, তারপরে যে কথাটা বলছে, পরেরটা দেখো, পরেরটাতে আমাদের যেটা আছে সেটা দেখো। পরেরটা কি বলছে? তার কাব্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে তিলোত্তমা সম্ভব কাব্য। এটা তার প্রথম প্রকাশিত কাব্য, তার প্রথম যে প্রকাশিত কাব্যটা আছে তার মধ্যে এটা, বুঝছো, প্রকাশিত কাব্য। এবং যে মাইকেল মধুসূদন দত্ত ছিল, তার প্রথম রচিত কাব্য হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। অনেকে হয়তো জানো ক্যাপটিভ লেডি। তো ক্যাপটিভ মানে তো বুঝো বন্দী নারী। মেঘনাদবধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য, চতুর্দশপদ, এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, বীরঙ্গনা কাব্য, এটা হলো বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য, এটা মাথায় রাখবা। আর তার যে কবিতাগুলোর সমষ্টি হচ্ছে চতুর্দশপদী কবিতা। এখানে প্রায় 120টা কবিতা আছে তার। এবং তার প্রথম কবিতার নাম হচ্ছে বঙ্গভাষা, যেটা বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতা। তোমরা অনেকে জানো বাংলা সাহিত্যের প্রথম। এত ডিটেলস লাগবে না, আমি যা বলবো তা পড়বা। আমি এতক্ষণকে তোমাদের জ্ঞান দিলাম। তিনি মারা যান 1873 খ্রিস্টাব্দের 19শে জুন। এগুলো হলো তার কাহিনী। বাট এই কাহিনী আপনারা পড়তে হবে না, আমি যে কাহিনী বলবো এখন সেই কাহিনী পড়বেন, এইটা পড়বেন, এটা দরকার, এটা পড়বা, এটা সুন্দর করে পড়বা। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় কাকে? বিদ্রোহী কবি বলা হচ্ছে আমাদের, অনেকে আমরা জানি কাজী নজরুল মনে করে বসে আছি, না, মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি কিসের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? ওই যে আমরা যেটা বললাম, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে না, তিনি ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। বুঝে গেছে আমার কথাটা? ধর্ম এবং আরেকটা তার একটা বিদ্রোহ আছে, সেটা হলো প্রাচীন যুগ এবং মধ্যযুগ। এই প্রাচীন যুগ আর মধ্যযুগের যতগুলো সাহিত্যকর্ম দেখবা সবগুলো ধর্মকেন্দ্রিক, ধর্ম নিয়ে লেখা, এই ধর্ম ওই ধর্ম, মানে যার যার ধর্ম নিয়ে লিখছে, বুঝে গেছে।
এবং মধ্যযুগের আমরা একটা নিদর্শন পাই, যেটা ইন্টারমিডিয়েট এখন যোগ করছে, সেটা হলো ঋতু বর্ণন, প্রেমের কাহিনী। রত্নসেন এবং পদ্মাবতীর একটা প্রেমের নিদর্শন কাহিনী আমরা এখন দেখতে পাচ্ছি। এটা হলো মধ্যযুগের। আর মধ্যযুগের আর প্রাচীন যুগের সকল সাহিত্যকর্ম ছিল ধর্মকেন্দ্রিক। চর্যাপদ দেখো, বৌদ্ধ সহজিয়া ধর্মাবলী, মানে বৌদ্ধদের একটা আরেকটা জাত ছিল বৌদ্ধ সহজিয়া। মধ্যযুগে তুমি দেখো সবকিছুই কিন্তু পাবা। সো ইনি এই মধ্যযুগ এবং প্রাচীন যুগ, এই যুগের যে ধর্মকেন্দ্রিক সাহিত্য, সেটা থেকে বেরিয়ে এসে তিনি কি করলেন, ধর্মকেন্দ্রিক এবং সাহিত্য ছাড়া অন্য সাহিত্য উপহার দিলেন। এই জন্য তাকে কি বলা হয়, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। বুঝে গেছে? তো এই জন্য বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় তাকে। বাংলা আধুনিক কবিতার জনক বা অগ্রদূত বলা হয়, বাংলা পদ্য বা কবিতার জনক বলা হয়, বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্যের জনক, বাংলা সাহিত্যের আধুনিক নাটকের জনক, বাংলা সাহিত্যের প্রথম প্রহসনের রচয়িতা, বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্যের রচয়িতা কে? এই মাইকেল মধুসূদন দত্ত অথবা টিমোথি পেনপয়েন্ট। টিমোথি পেনপয়েন্ট। বুঝছো? কয়জন আছে রে? ওয়ালাইকুম আসসালাম। নীরব মানিক, ভালোবাসা অবিরাম। ফজলে রাব্বি আমাদের একজন প্রিয় শিক্ষার্থী, অনেক ভালো একটা মানুষ। যাই হোক, ফজলে রাব্বির জন্য অনেক দোয়া। আল্লাহ হয়তো ভাই এত পরিশ্রম করছে, এখন পর্যন্ত কোথাও একটা ভালো পজিশন করতে পারে নাই। আশা রাখি গুচ্ছতে একটা খুব ভালো ফলাফল আসবে ফজলের। ফজলে রাব্বি আমার জাফরুল ভাইয়ের প্রিয় শিক্ষার্থী এবং অনেক ভালো একজন ব্যক্তি। তো যাই হোক, ফজলে রাব্বি, তোমার জন্য ভালোবাসা এবং দোয়া। আল্লাহ ইনশাল্লাহ তোমাকেও নিরাশ করবে না। তো এই আর কি বিষয়। দেখো এখানে অনেকগুলো কথা বলা আছে, তোমরা এগুলো জানো। সো এগুলো একটু দেখবা, হ্যাঁ, এগুলো একটু তোমাদেরকে দেখতে হবে। তোমরা যদি নার্সিং এ কেউ দাও, এটা দেখবা এই জায়গা থেকে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। এই জায়গাটা একটু দেখবা, শর্মিষ্ঠা এটা জানো। তারপর দেখো বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী। এই যে সার্থক ট্রাজেডি নাটক, এটা খুবই গুরুত্বপূর্ণ, কৃষ্ণকুমারী। এবং তার প্রথম রচিত কাব্য হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি, বন্দী নারী। তার প্রথম প্রকাশিত কাব্য হচ্ছে তিলোত্তমা সম্যকাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরঙ্গনা কাব্য। তো এই জায়গাগুলো একটু দেখবা, দেখার পরে তোমাদের এইটা একটু খুবই সুন্দর করে বুঝে পড়তে হবে, একবার পড়বা। একটু বলি যে এখানে একটা কাহিনী আছে, কাহিনীটাকে নিয়ে আসলে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা রচিত। তো এখানে দুটি বংশ, বুঝছো, একটা হলো দশরথ বংশ আর একটা হচ্ছে এখানে যেটাকে আমরা বলি রাক্ষস বংশ। তো এখানে রাম, বিভীষণ এরা কিন্তু রাক্ষস, আর এই বংশটা হচ্ছে দশরথ, এরা হলো মানুষ, আমাদের মতো মানুষ, আর কি ওরা রাক্ষস। সো যে যার মতো ছিল, ভালো কথা। সো এই যে দশরথ, রাজা দশরথ একদিন অসুস্থ হয়ে পড়েন। এই রাজা দশরথকে সেবা করেন তার যে 3 সহধর্মিণী ছিল প্রিয়, একটার নাম হচ্ছে কৌশল্য, কৈকেয়ী, সুমিত্রা। এই 3 জনের মধ্যে আছে, এটা অনেক জায়গায় কৌশল্যা পাওয়া যায়, সমস্যা নাই, কৌশল্যা। তো কৈকেয়ী কি করছেন, তার স্বামীকে সেবা করে সুস্থ করেন এবং তিনি ভালোবেসে তখন বলেন, আমি তোমাকে 2টি বর দিতে চাই। বর মানে হচ্ছে উপহার। হে প্রিয় স্ত্রী, আমার দ্বিতীয় প্রিয় স্ত্রী, তুমি কি চাও আমি তোমাকে তাই দেব। তো এই কৈকেয়ী তখন সেটা চেয়ে নেন না, বলে যে না, আমার পরবর্তী যখন নিড হবে, প্রয়োজন হবে, আমি তখন আপনার থেকে চেয়ে নিব। এই জন্য তিনি চলে গেলেন। তো ভালো কথা। তো পরবর্তীতে দশরথের যদি বয়স হয়ে গেছে, তো দশরথ তার রাজ সিংহাসনটা তিনি জীবেন তার প্রিয় পুত্র রামকে। সমনের একবার রামকে আমরা বলি রাঘব বা রামচন্দ্র, তার সহধর্মিনীর নাম হচ্ছে সীতা। তোমরা যারা হিন্দু পূজা মণ্ডপে গেছো, দেখবা একজন বড় মানুষ এরকম করে তীর নিয়ে আছে, তিনি হচ্ছে রাম, আর তার কাছে যে একজন নারী দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন সীতা। তারপর আরেকজন ছোট মানুষ দাঁড়িয়ে আছেন, তার নাম হচ্ছে লক্ষণ। তো এনাকে যখন দেওয়া হয় রাজ সিংহাসনটা, তখনই তিনি কৈকেয়ী কুপরামর্শে তিনি বলেন না, এটা হবে না। তখন তিনি তার দশরথ স্বামীর কাছে তার ওই 2টি উপহার চাইতে শুরু করেন। প্রথম উপহার চান, প্রথম উপচার যে রামকে না দিয়ে তার প্রিয় পুত্র ভরতকে এই রাজ্যের প্রধান বানাতে হবে। তো এটা তুমি মানতে তো নারাজ, কিন্তু পরবর্তীতে মেনে যায় এবং রামও সেটাতে স্বীকৃতি জানায় এবং রাম তার ভাইকেই এই রাজ্যটা ছেড়ে দেয়। যদিও ভরত কিন্তু তখন ছিল না। পরবর্তীতে ভরত আসে জানতে পারে যে আমার ভাইকে বনবাসে দেওয়া হয়েছে এবং তিনি পরবর্তীতে খুঁজে রামকে বারবার অনুরোধ করেন এই রাজ্যের দায়িত্ব নিতে, কিন্তু তিনি নেন না। পরবর্তীতে রামের পাদুকা জোড়া এনে তিনি সিংহাসনে রাখেন এবং সিংহাসন পরিচালনা করেন। তো যাই হোক, এটা একটা বিষয় চলে গেল। তারপর এই কৈকেয়ী যখন সিংহাসন দিল তাকে ভরতকে ছেড়ে, তখন কৈকেয়ীর আরেকটা শর্ত হচ্ছে
এই যে 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠাতে হবে, এটা আর একটা শর্ত আর কি। তো এটা তো মানা যায় না, এটা কেমনে মানবে? তখন দশরথ তো খুবই ক্ষিপ্ত হলেন, কিন্তু ওই যে জবান দিয়ে ফেলাইছেন, দিতে তো হবে। তখন ফাইনালি গিয়ে এটাও হয়ে যায়। তখন রাম, সীতা এবং তার প্রিয় ছোট ভাই লক্ষ্মণ, এরা 3 জন মিলে চলে যায় কোথায়? এই বনবাসে। ভারতের বিভিন্ন অঞ্চল ঘোরাঘুরির পরে একটা বনে গিয়ে যায় 10 বছরের মতো প্রায় বিভিন্ন অঞ্চলে, সেটার নাম হলো পঞ্চবটী বন। এই যে পঞ্চবটী বন, বুঝে গেছে? এই পঞ্চবটী বনে তারা চলে যায়। চলে গিয়ে ওই পঞ্চবটী বনে যে বাস করতো বলতে কাছাকাছি ছিল একজন, তার নাম হচ্ছে শূর্পণখা। এই শূর্পণখাকে এইদিকে বলি, এটার নাম হচ্ছে রাক্ষস বংশ। রাক্ষস বংশের যিনি রাজা তার নাম হচ্ছে বিশ্রবা, তার সহধর্মীর নাম হচ্ছে নিকষাসতী। এই নিকষাসতীর 3 ছেলে, একটা নাম হচ্ছে রাবণ, যার 10 মাথা আমরা জানি, তার প্রথম স্ত্রীর নাম মন্দোদরী, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে চিত্রাঙ্গদা, তারপর হচ্ছে তার দ্বিতীয় ভাই, সেটার নাম হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভ মানে হচ্ছে কান, আর কুম্ভ মানে হচ্ছে কুলো যেটাকে আমরা বলি, আর কর্ণ মানে হচ্ছে কান, কুলোর মতো কানটা ছিল আর কি। আর তার তৃতীয় ভাই হচ্ছে বিভীষণ, বুঝে গেছে? তো এই আর কি বিষয়। আর এনার 2টা ছেলে ছিল, বড় ছেলের নাম বীরবাহু, ছোট ছেলের নাম হচ্ছে মেঘনাদ, যেটাকে আমরা বলি ইন্দ্রজিৎ। তাহলে দেখো মেঘনাদ এবং বিভীষণের মধ্যে সম্পর্ক হচ্ছে চাচা ভাতিজা। আর মেঘনাদের ফুফি হচ্ছে শূর্পণখা। শূর্পণখা মানে তার নখগুলো ছিল সাপের মতো আর কি। তো এই আর কি বিষয়। দেখো তাহলে এখানে তিনি পঞ্চবটী বনে তিনি দেখতে পান প্রথম রামকে, এবং রামকে দেখে তার প্রচন্ড ভালো লাগে, এবং রামকে তিনি কি করেন? প্রস্তাব দিয়ে ফেলেন, প্রেমের প্রস্তাব। রাম এটাকে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যান করার পরে পরবর্তীতে এই যে দুষ্ট নারী শূর্পণখা, বুঝছো, এই দুষ্ট নারী শূর্পণখা যে কাজটা করে সেটা হলো রাক্ষস সেজে এসে তাকে হরণ করতে চায়। কিন্তু সেটা লক্ষ্মণ বুঝতে পেরে তার চাকু দিয়ে মানে ছুরি দিয়ে, তরবারি দিয়ে এই শূর্পণখার নাক এবং কান কেটে দেয়। এবং পরবর্তীতে এই শূর্পণখা গিয়ে তার বড় ভাই রাক্ষসপুরের রাজা রাবণকে বিচার দেয়, এবং রাবণ তাকে পরবর্তীতে গিয়ে সীতাকে হরণ করে। একটা হরণের একটা কাহিনী আছে, ওখানে আসে রাবণ ভিক্ষুক সেজে পরবর্তীতে, যাই হোক, অনেক একটা স্বর্ণখচিত হরিণ দিয়েছিল সামনে ছেড়ে, যে হরিণটা দেখে সীতা অনেক আবদার করে রামের কাছে যাতে ওটাকে শিকার করে আনে তাকে দেওয়া হয়। এই পদ্ধতিগুলো অবলম্বন করে পরবর্তীতে ফাইনালি সীতাকে হরণ করে নিয়ে আসে রাম। কোথায় নিয়ে আসে? এই যে রাক্ষসপুরে, লঙ্কাপুরে নিয়ে আসে। নিয়ে আসার পরে পরবর্তীতে এই পক্ষের সাথে এই পক্ষের যুদ্ধ লাগে, এবং সেই যুদ্ধে দেখা গেছে কুম্ভকর্ণ একটা বৈশিষ্ট্য ছিল, তিনি 6 মাস খেতেন, 6 মাস তিনি মানে ঘুমাতেন, 6 মাস খেতেন আর 6 মাস ঘুমাতেন। ঘুমাতেন বলতে ওটা তিনি সাধনা করতেন। তো এই কুম্ভকর্ণ শিব বা মহাদেবের মতো শক্তিশালী, কিন্তু 6 মাস আগেই তাকে ডেকে তোলার জন্য রাবণ তিনি এই যুদ্ধে কি হয়ে যান? মারা যান। এবং এই যুদ্ধে আরেকজন ব্যক্তি মারা যান, তার নাম হচ্ছে তার রাবণের বড় ছেলে, নাম হলো বীরবাহু। এখন থেকে মেঘনাদ। তো মেঘনাদ এই যুদ্ধের জন্য তিনি কি করেন? প্রস্তুতি নেওয়ার জন্য তার একটা নিকম্বিলা যজ্ঞাগার বা মন্দির আছে, সে মন্দিরে তিনি নিকম্বিলা যজ্ঞাগারে অগ্নিদেবতার পূজা করতে যান, বুঝে গেছে? আর ওই অগ্নিদেবতার নিকম্বিলা যজ্ঞাগারে অগ্নিদেবতার পূজা করতে যাওয়ার সময় পরবর্তীতে মায়াদেবী এবং বিভীষণের সহায়তায় পরবর্তীতে যে কাজটা হয়, ওইখানে একটু কাহিনী ছিল। এই যে বিভীষণ যখন সীতাকে হরণ করা হয়, তখন বিভীষণ এটার বিপক্ষে ছিলেন আর কি। বিভীষণের প্রতি রাবণের ক্ষিপ্ত হয়, এবং তিনি তাকে এটা থেকে মূর্খ বা বিভিন্ন কিছু বলেন, এবং পরবর্তীতে এই বিভীষণ ন্যায়ের জন্য তিনি পরবর্তীতে এই রামের পক্ষ নেন, এবং এই বিভীষণ এবং মায়াদেবীর সহায়তায় এই যে লক্ষ্মণ পরবর্তীতে ওই যে আমাদের যে মেঘনাদ নিকম্বিলা যজ্ঞাগারে অগ্নিদেবতার পূজা করছে সেখানে গিয়ে প্রবেশ করে, বুঝছো? তো প্রবেশ করার পরে যে কাজটা হয়, এই নিকম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে। এই প্রবেশ করার পরে সেখানে তিনি দেখতে পান যে তাকে হত্যার জন্য দাঁড়িয়ে আছে এই যে লক্ষ্মণ। তখন তিনি ভেবে পাচ্ছিল না আমার এই রাক্ষসপুরে এই কিভাবে প্রবেশ করলো, কারণ তাদের তো যুদ্ধ হচ্ছে তাদের বাহিরে, তারা তো আমাদের ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি পাবে না, আর আমার নিকম্বিলা যজ্ঞাগারে তো নাই। তখন তিনি একটু পরে তাকিয়ে দেখেন তার পিছনে দাঁড়িয়ে আছে তার আপন চাচা বিভীষণ। তার বুঝতে আর বাকি রাখে না যে এই বিভীষণই হচ্ছে কি করছে, বিভীষণই তার চাচাকে চাচাকে কেন, এই তার চাচাই কি করছে, লক্ষ্মণকে প্রবেশ করাইছে। তারপরে এখানে দুইজনের মধ্যে কনভারসেশন শুরু হবে। প্রথমে কনভারসেশন করছে কে? এই কনভারসেশনটা শুরু করছে যে বিভীষণের ভাস্তা, নাম হচ্ছে ইন্দ্রজিৎ বা মেঘনাদ। মেঘনাদ বলতেছে এত সময় পরে অরিন্দম, অরি মানে শত্রু, দম মানে দমন করা, তার মানে শত্রুকে যে দমন করে তাকে বলা হয় অরিন্দম। মনে রাখবা, অরিন্দম একটা উপপদ তৎপুরুষ সমাস, এবং এটা কিন্তু এক কথায় আসে। শত্রুকে যে দমন করে তাকে কি বলা হয়? অরিন্দম। বুঝে গেছে আমার কথা?
কহিল বলল বিষাদে মানে দুঃখ পেয়ে, জানিনো মানে জানলাম, কেমনে মানে কেমনে, আসি মানে আসলো, লক্ষণ মানে লক্ষণ, প্রবেশ মানে পুষিল মানে প্রবেশ করিল রক্ষপুর। তাহলে এই রক্ষপুর, রাক্ষসপুর, লঙ্কাপুর কোথায়? এটা হলো রাবণের বাসস্থান। রাবণ যে ছিল, এই যে রাবণের যে রাজমহল, এটা রাবণের যে জায়গা, বুঝে গেছে? এটার কথাই বলছে যে রাবণ ছিল, এই রাবণের জায়গা হচ্ছে এ রক্ষপুর। এ রক্ষপুর বা লঙ্কাপুর, রাক্ষসপুর একই জায়গায় কিন্তু, এটা পরবর্তীতে পাবা, এবং এটা শ্রীলঙ্কায় অবস্থিত। তারপর দেখো হাই, আবেগ শব্দ দিয়ে বলতেছে তাঁতের প্রকৃত অর্থ পিতা, বাট এখানে ব্যবহার করছে চাচা। উচিত কি তব এ কাজ? কোন কাজ? এই যে তুমি লক্ষণের দ্বারা আমাকে হত্যার জন্য নিয়ে আসছো, এই কাজটা কি তোমার উচিত বলো? অবশ্যই না, কারণ আমরা তো আপন জন, আমরা তো আপন মানুষ, তো আপন মানুষ কেন এগুলো কি করব? ওকে, তারপর দেখো নিকষা সতী তোমার জননী, তাহলে তার জননীর নাম কি বলতো? নিকষা সতী তোমার জননী, তার মানে তোমার জননীর নাম হচ্ছে নিকষা সতী। দেখো এটার কথা বলছে, তোমার জননী। সহোদর, সহোদর মানে হচ্ছে আপন মায়ের পেটের ভাই, বুঝো তো? বৈমাত্রীয় মানে সৎ, আর এটা মানে আপন। রক্ষশ্রেষ্ঠ, রক্ষশ্রেষ্ঠকে রাবণ শুলি শম্ভু, তার মানে শুলপানি মহাদেবের মতো। শুল মানে তো আমরা জানি ত্রিশূল, শুলি শম্ভু, তার ত্রিশূল কার হাতে থাকে বলতো? শিব মহাদেবের মতো শক্তিশালী কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ মানে তোমার চাচা, বুঝে গেছে? যে তোমার ভাই, বড় ভাই, তোমার বড় ভাই রক্ষপুরের শ্রেষ্ঠ, রাক্ষসপুরের শ্রেষ্ঠ, আর তোমার মেঝো ভাই হচ্ছে শুলপানি মহাদেবের মতো অনেক শক্তিশালী। ভাতৃপুত্র বাসব বিজয়, এবং তোমার ভাইয়ের পুত্র হচ্ছে বাসব বিজয়। কেন বাসব বিজয় তোমরা জানো কি না? দেবদেবী রাজা হচ্ছে বাসব। দেবদেবী রাজা কি? বাসব অথবা ইন্দ্র। দেবদেবী রাজা হচ্ছে ইন্দ্রজিৎ। বিদ্রোহী কবিতায় পড়ছো, বুঝে গেছে? তো ইন্দ্রজিৎ। তো এই যে বাসব বা ইন্দ্রজিৎ দেবদেবী রাজা ছিল, এনার সাথে যুদ্ধ করেছিল মেঘনাদ যুদ্ধ করে এটাকে পরাজিত করেছিল। পরাজিত করার পরে মেঘনাদের উপাধি হয়ে যায় ইন্দ্রজিৎ অথবা বাসব বিজয়। তার মানে এখানে বাসব বিজয় কে বলতো? মেঘনাদ। এগুলোই নিজ গৃহপথ তার চাচা দেখাও তস্করে, তস্কর মানে চোর, বাট এখানে বলা হয়েছে নিচু জাতকে। চন্ডাল মানে নিচু জাতকে বসাও আনি রাজার আলয়, আলয় মানে বাড়ি, রাজার বাড়িতে। আমাদের এটা রাজার বাড়ি, আমাদের নিকম্বিলা যজ্ঞা বা রাক্ষসপুর, এটা তো রাজপ্রাসাদ। তুমি নিচু জাতের মানুষকে এখানে প্রবেশ করাইছো, এটা কেমন না? অবশ্যই কেমন, বুঝছো? অবশ্যই কেমন। তারপর দেখো পরেরটা কি বলছে, দেখো পরেরটা যেটা বলছে, পরেরটা বলছে পরেরটা দেখো, এরপরে দেখো, এখন তোমরা প্রাণ বুঝে ফেলছো হয়তো। তারপর দেখো হে পিতৃব্য, হে পিতার সমতুল্য, তার মানে এটা মেঘনাদ বলতেছে কাকে? বিভীষণকে। তব মানে তোমার, বাক্যে ইচ্ছে মরিবার, তোমার বাক্যে ইচ্ছে মরিবার, তোমার মানে এখানে এটা সর্বনাম, বাক্যে ইচ্ছে মরিবার। রাঘবের দাস তুমি, রাঘব মানে ওই যে রাঘবের কথা বলতেছি, যে রাঘবের দাস তুমি। আমরা কি একটু ছেড়ে আসছি নাকি? একটু ছেড়ে আসছি, আমাদের আরেকটা লাইন ছিল, এই যে দেখো। তারপরে বলছে কিন্তু নাহি গঞ্জি শব্দের অর্থ তিরস্কার দেওয়া, গালাগালি করা, অপবাদ দেওয়া। তোমা মানে তোমাকে, গুরুজন তুমি, পিতৃতুল্য তুমি, তোমার পিতার সমতুল্য। তোমাকে আমি গালাগালি দিব না, তোমাকে অপমান করব না, তোমার আমি দোষ দিচ্ছি না, কিন্তু এই লক্ষণ এই শালারে আমি দেখে নিব। তো এই জন্য বলছে চাচা আমারে দরজা ছেড়ে দেন। দরজা মানে দ্বার। কেন ছেড়ে দিবে? কারণ তার অস্ত্র শস্ত্র সব ছিল কোথায়? সব ছিল হচ্ছে অন্য রুমে, বুঝে গেছে? সেটার কথা বলছে। যাব অস্ত্রাগারে, অস্ত্রাগারে মানে অস্ত্র, আমার যেখানে অস্ত্র আছে সেখানে আমি যাব, অস্ত্র নিয়ে আসবো, নিয়ে এসে মেরে তাই পাঠাইবো রাম অনুজ। দেখো রাম অনুজ, তাহলে বলো রাম মানে কি? রাম। অনুজ মানে কি বলতো? অনুজ মানে হচ্ছে ভাই, তার মানে রামের ভাইকে। সমন ভবনে, শবন মানে মৃত্যু, ভবন মানে বাড়ি, তার মানে মৃত্যুর বাড়িতে, জমালয়ে, জাহান নামে, কবরে, সহজ কথা। লঙ্কার কলঙ্ক, তাহলে লঙ্কাপুর বা রক্ষপুর বা রাক্ষসপুর। কলঙ্ক মানে এই মেঘনাদের মতে যে লক্ষণ ঢুকায়, আমাদের এই লঙ্কাপুরে একটা কলঙ্ক সৃষ্টি হয়েছে। যেমন মেয়েরা আছে না, কোথাও গেছো, কোনো কিছু করে ফেলছো, কলঙ্ক লাগে যায়, সমাজে কি হয়ে যায়, মুখ দেখাইতে পারো, বুঝে গেছে? তো এই আর কি বিষয়। শাকিউল আহমেদ, আমাদের প্রিয় শিক্ষার্থী ভাইয়া, আপনাদের ভাইদের ক্লাস করে নোট করে আমি এইচএসটিউ রাজশাহী কুমিল্লাতে চান্স পেয়েছি। ভাইদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, মানে মূলত আমাকে আর জাফরুল ভাইকে উদ্দেশ্য করে বলছে। ধন্যবাদ শাকিল হোসাইন।
তোমার আমাদের শক্তিটা এখানে রে, তোমরা ভালো জায়গায় যাবা, ভালো কিছু করবা, এটাই আমাদের প্রাপ্তি, এটাই, এছাড়া আর কোনো প্রাপ্তি নেই, বুঝছো? এখানে দিন শেষে দেখবা এর পিছনে লেগে আছে, এর পিছনে লেগে আছে, কাউকে দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ, বুঝছো? ভাইয়া আটকে আটকে যাচ্ছে যে, কি বলো রে, আমাদের নেট একটু মেবি প্রবলেম। তামান্না আক্তার জিবা, ভাই একটু আটকে যাচ্ছে। নেটের একটু মনে হয় প্রবলেম, বুঝছো? ক্লিয়ার হবে, সমস্যা নেই। দেখো একটু, ভঞ্জিব, ভঞ্জিব মানে দূর করব, আহবে, আহবে মানে যুদ্ধ দ্বারা, মানে তাকে আমি এমনি এমনি মারবো না, তার সাথে আমি যুদ্ধ করব। কে বলছে? মেঘনাদ বলছে আমি লক্ষণের সাথে যুদ্ধ করব, যুদ্ধ করে সে আমারে মারতে পারলে বাস, আমি না মারতে পারলে তারে মারে দিব। উত্তরিলা মানে উত্তর দিল বিভীষণ, তখন এই কথাগুলো শোনার পর উত্তর দিচ্ছে বিভীষণ, বৃথা, বৃথা মানে ব্যর্থ, সাধনা মানে প্রচেষ্টা, তোমার এই সাধনা কাজ করবে না বেটা, তুই ভাস্তা, তুই বের হয়ে যাবি, যাওয়ার পর অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আসবি, আগে লক্ষণ রে কোপাবি, তারপর আমারে কোপাবি, আমারে ছাড়বে, ওখানে তো ছাড়বে না। ও বলতেছে এত ভালোবাসা দেখাচ্ছিস, যখন মেঘনা রাবণ যখন আমাকে এভাবে অপমান করলো, রাজ্য থেকে বের করে দিল, বিতাড়িত করলো, তখন কই ছিলি? তারপর দেখো ধীমান, ধীমান মানে মহাজ্ঞানী বা পণ্ডিত, এটা দ্বারা ধীমান দ্বারা বোঝানো হচ্ছে মেঘনাথকে, তার মানে ধীমানকে একজন জ্ঞানী হিসেবে তুলনা করছে, যে তুমি তো অনেক বুদ্ধি জানো, তুমি অনেক বুদ্ধি মানুষ, তোমার বুদ্ধি তো আমি বুঝি, তুমি যাবা। রাঘবের দাস আমি, তখন মেঘনা আর বিভীষণ ক্লিয়ার করে দেয় যে আমি রাঘবের অনুসারী, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করব, আমি তো রাঘবের অনুসারী। রক্ষিতে অনুরোধ, উত্তরিলা কাতরে রাবণী, এখানে রাবণী থেকে রাবণী মনে রাখবা, বাবার নামের সাথে যদি রস্বীকার যোগ হয়, বুঝছো, তখন সেটা তার সন্তানকে বোঝায়, তাহলে রাবণের সাথে রস্বীকার যোগ হয়েছে, তার মানে রাবণী বলতে এখানে মেঘনাথকে বোঝানো হচ্ছে, মেঘনাথকে বোঝানো হচ্ছে। ওকে, তারপরে দেখো, তারপর কি বলছে, হে পিতৃব্য, হে পিতার সমতুল্য, তব বাক্যে ইচ্ছে মরিবার, রাঘবের দাস তুমি, তখন বলছে বাপরে বাপ, তুমি রাঘবের দাস, এটা কোনো কথা? আমাদের পরিবারের মানুষ, তুমি দাস হয়ে গেলা বা অনুসারী হয়ে গেলা রাঘবের, আর রাঘব তোমারে কি দিল, কি ভালোবাসা দিল, কি খাওয়াইলো, তুমি ওর অনুসারী হয়ে গেছো গা? এটার কথাই বলছে। তারপর দেখো, কেমনে কেমনে এ মুখে আনিলে এ কথা, তার চাচা কহতার দাসরে, তখন মেঘনাথ বলতেছে আরে আমি তো তোমায় সবসময় আদর্শ হিসেবে ফলো করি, আমি তো তোমার সবকিছু করি, তোমারে আমি আমার আইডল মানি, কিন্তু তুমি আবার আইডল মানো রাঘব রে, এটা তো জানতাম না, এটাই বলছে। তারপর কি বলছে দেখো, স্থাপিলা, স্থাপিলা মানে স্থাপন করা, বিধু মানে চাঁদ, বিধি মানে সৃষ্টিকর্তা, স্থানু মানে নিশ্চল, ললাট মানে কপাল। তিনি বলছে স্থাপন করেছে সৃষ্টিকর্তা চাঁদকে নিশ্চল কপালে, পরি কি ভূতলে, ভূতল মানে মাটিতে, শশী মানে সেই চাঁদ, যান গড়াগড়ি ধুলোয়, তার মানে সহজ কথা যে সৃষ্টিকর্তা যে চাঁদকে আকাশে কি করেছে, আকাশে সেট করেছে নিশ্চল ভাবে, খুঁটি ছাড়া, সেই চাঁদ কি কখনো মাটিতে এসে ধুলাতে গড্ডান খায় আবার উপরে গেছে? দেখছো? তোমরা দেখছো? আমি তো দেখি না, তোমরা দেখছো? তোমরা তো দেখো নাই। তো এটার কথাই বলছে, তার মানে আমাদের বংশটা একটা কি, আমাদের বংশটা একটা সবচেয়ে উঁচু বংশ, আপনি হচ্ছেন আমাদের বংশের চাঁদ, তো আপনি চাঁদ কখনো ধুলো পরিবারে যাবে না, তার মানে এটা দ্বারা আসলে দুটি পরিবারের সমঝোতাকে বোঝানো হচ্ছে যে আমাদের পরিবারটা শ্রেষ্ঠ পরিবার, তুমি কেন অশ্রেষ্ঠ পরিবারের সাথে সম্পর্ক গড়েছো, এটার কথা বলছে। হে রক্ষমণি, রক্ষ মানে রক্ষপুর, রথি মানে বীর, হে রক্ষপুরের বীর, ভুলিলে কেমনে, কে তুমি, জনম তোমার কোন মহাকুলে, তুমি কোন মহান বংশে জন্মগ্রহণ করেছো, তুমি চাঁদের বংশে জন্মগ্রহণ করেছো, যে কে পৃথিবীর মানুষ আদর্শ হিসেবে মানে, তুমি সেই চাঁদ যেমন আকাশ থেকে নেমে মাটিতে ঘুলাগুলি ধুলায় গড়াগড়ি খেয়ে যেমন উপরে যায় না, সেম কাজ। কে বা অধম রাম, কে বা অধম এ রাম, নিচু জাতের এ রাম, যারে তুমি ভালোবাসা পাইছো, সে তোমারে কি খাওয়াইলো, সে তোমারে কি এই যে নির্বাচনের জন্য 500 টাকা কি দিল, না তোমারে বিরিয়ানি খাওয়াইলো, না তোমারে কি করলো, বুঝছো? অনেকে তো ভোটার হইছো রে, অনেকে ভোটার হইছো না, নৌকা প্রেমী মানুষটা, নৌকা মার্কা তো নাই, কি করবা, নৌকা মার্কা যেহেতু নাই, যদি নৌকার প্রতি কারো ভালোবাসা থাকে তাহলে গিয়ে একটা সিল মারবা, সিল মারার দরকার নাই, ওখানে লিখে দিয়ে যাবা নৌকা নাই আমিও নাই, নৌকা নাই আমিও নাই, বুঝছো? এছাড়া তো আর কোনো কাজ নাই। আর যদি অন্য প্রতি ভালোবাসা থাকে, দেখবা যেটা দিলে দেশের উপকার হবে, মানুষের উপকার হবে, যেটা দিলে আমাদের দেশ ভালো থাকবে, সেটাতে দিবা। তো দেখো তারপর কি বলছে দেখো, স্বচ্ছ সরোবর, স্বচ্ছ, স্বচ্ছ তো বুঝো,
স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবর মানে পুকুরের পানি, নদীর পানি, জলাশয়ের পানি, বুঝছো? করে কেলি, কেলি মানে হচ্ছে খেলা, রাজহংস, পঙ্কজ কাননে, পঙ্কজ মানে পদ্মফুল যুক্ত কাননে, যাই কি সে কফু, কফু মানে কখনো, প্রভু মানে হে সৃষ্টিকর্তা, হে বিধাতা, পঙ্কিল সলিলে, কাদাযুক্ত সলিলে, শৈবাল দলের ধাম, ধাম মানে পাত্র, শৈবাল মানে হলো শ্যাওলাযুক্ত পাত্র। তিনি বলছেন যে যে রাজহাঁস সবসময় পরিষ্কার পানিতে খেলা করে এবং সে কখনো শ্যাওলাযুক্ত পানিতে বা কাদাযুক্ত পানিতে কখনো যায় না। তো আমাদের এটা হলো কি, আমাদের এটা হচ্ছে শ্রেষ্ঠ বংশ, সেরা বংশ। আপনি হচ্ছেন রাজহাঁস, কারণ হিন্দু ধর্মাবলীতে তাদের স্বর্গে নিয়ে যাওয়ার বাহক হচ্ছে কিন্তু রাজহাঁস, বুঝছো? তারপর কি বলছে দেখেন, মৃগেন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের গুচ্ছতে আসছিল, এটা মাথায় রাখবা। মৃগেন্দ্র মানে হলো পশুরাজ, কৃষ্টি মানে সিংহ, এইটা আসছিল। কৃষ্টি শব্দের অর্থ কি, এখান থেকে আসছিল, গত বছরই তো, হ্যাঁ গত বছর এই জায়গাটা ছিল। কৃষ্টি শব্দের সমার্থক শব্দ কি, তাহলে মনে রাখবা কৃষ্টি মানে হচ্ছে সিংহ। দেখো বিভীষণ রে সিংহ বলে উপাধি দিল কবে, হে বীর কেষ্টি, হে বীর সিংহ, সম্ভাষের শ্রীগালে মিত্রভাব। বলছে হে মেঘনা বিভীষণ, হে চাচা, আপনি তো একজন বীর সিংহ, বীর সিংহ, পশুর রাজা বীর সিংহ সবসময় বীরের মতো থাকবে। শিয়াল যেমন তার কাছে এসে বলে ভাই আমারে আপনার বন্ধু বানায় নেন, শিয়াল আসে বারবার বলে, কিন্তু সিংহ কখনো বানায় না, কারণ সিংহের বন্ধু হওয়ার যোগ্যতা শিয়ালের নাই। কিন্তু আপনি কি করছেন, আপনি বরংস সিংহ হয়ে শিয়ালের কাছে যেতে বলছে, এই শিয়াল আমারে বন্ধু বানাবি, তো এটা তো কখনো হয় না ভাই। এটার কথাই বলছে যে আপনি হচ্ছেন একজন বনের রাজা সিংহ। আপনি কি কখনো দেখেছেন যে শিয়ালের কাছে গিয়ে সিংহ বন্ধু পাকায়? বরঞ্চ শিয়াল আসে তার কাছে বন্ধু পাকাতে চায়, কারণ শিয়ালের সাথে সিংহের কখনো হয় না। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, অবিদিত নয় কিছু তোমার চরণে, তার মানে তোমার চরণে কিছু জানা। ক্ষুদ্রমতি নর, নর মানে হচ্ছে কি বলতো মানুষ, সুর মানে হলো, সুর মানে কি বলো বীর, লক্ষণ। তিনি বলছে ছোট্ট মাপের মানুষ আর বীর হচ্ছে লক্ষণ। নহিলি অস্ত্রহীন যদি সমদন কি সংগ্রামে, তিনি বলছে যদি ক্ষুদ্র মাপের বীররা না হয়, কারণ যারা ভীতু বীর, ছোট মাপের বীর, তারা পিছন দিক দিয়ে আঘাত করে। কখনো ভালো বীররা, যোদ্ধারা কখনো আপনাকে পিছন দিক দিয়ে আঘাত করবে না, সামনে দিক দিয়ে আঘাত করবে। দেখবেন সবচেয়ে বেশি যারা ছোট, যারা মানুষের ক্ষতি চায় এবং ছোট মাপের, দেখবেন সেটা আপনি যখন দুর্বল জায়গাতে আঘাত করবে। আর যারা সাহসী তারা কখনো দুর্বল জায়গা না, সামনে এসে কথা বলবে। বুঝা গেছে? তো এটার কথাই বলছে, অস্ত্রহীন যোধে কি সমধন সংগ্রামে। এক্সিলেন্ট ভাই আরাফাত রহমান ভাই, আমরা সবাই একখানে বসে ক্লাস করতেছি, সাকিব, শিহাব, মেহেদি মুরাদ, সজ্জাদ, ইমরান, ক্লাস অনেক ভালো লাগতেছে। ইমরান ধন্যবাদ ভাইয়া, শেয়ার দিও রে, শেয়ার দিও। তারপর দেখো কহ মহারথী, এ কি মহারথী প্রথা? তিনি বলছেন আচ্ছা বলেন তো এটা কি বীরদের প্রথা? বীরদের একটা প্রথা আছে। প্রথমটা কি, একজন বীর অস্ত্রসজ্জায় সজ্জিত হবে, আর একজন বীর অস্ত্রসজ্জায় সজ্জিত হবে, দুজন আসবে, তারপরে তাদের মধ্যে ঢেসুম ঢেসুম হবে, এটাই তো। কিন্তু আমার ভাই হাতে অস্ত্র নাই, আমার কোনো প্রতিরক্ষার কোনো কিছু নাই, সেই সময় আসে লক্ষণ, তুই বেটা তুই একটা দুর্বল কি যোদ্ধা হয়ে আমাকে অ্যাটাক করছিস, এটা তো মানা যায় না ভাই, এটার কথা বলছে। তারপর কি বলছে দেখো, নাহি শিশু লঙ্কাপুরে, লঙ্কাপুরে মানে রাক্ষসপুরে, ওই যে রক্ষপুর, যে শুনি না হাসিবে কথা, ছোট বাচ্চারাও শুনে হাসবে, কি কথা, যে লক্ষণের হাতে অস্ত্র ছিল, আমাদের মেঘনাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আবার ওই লক্ষণ ওই সময়ে তাকে অ্যাটাক করে নাকি তিনি আবার বড় মাপের বীর, হা 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 করে হাসবে, এটাই বলতেছে। তারপর দেখো কি বলছে, তারপর পরেরটা দেখো, পরেরটা আমাদের বলছে ছাড়ো পথ। তিনি আবার চাইলেন কার কাছে, মেঘনাদ বিভীষণের কাছে আবার তিনি অনুমতি চাইলেন যে ছাড়ো পথ, পথটা আমার ছেড়ে দাও, আসিব ফিরিয়া এখনই। কোথা থেকে? আমার অস্ত্রাগার থেকে। দেখিব আজি কোন দেব বলে মানে দেব দেবী কার পক্ষে ছিল? ওই যে যেটাকে আমরা বলছি রাঘবের পক্ষে ছিল। বিমুখে, বিমুখে মানে সম্মুখে, বিমুখটা আমরা অনেকে মুখ ফিরে না বুঝি না, এটার একটা কথা হচ্ছে তুমি হেঁটে যাচ্ছ, তখন কেউ তোমাকে ডাকছে, এই শুন, এই বিপ্লব ভাই, এই দেখেন আমি এরকম করে তাকাইলাম, কি রে কি খবর, এই যে আমি ঘুরে তাকাইলাম, এটাকে বলে বিমুখ। সমরে, সমরে মানে যুদ্ধে, মোরে মানে আমারে, সৌমিত্রী কুমতি, সৌমিত্রী মানে তো সৌমিত্রী, কুমতি মানে কি বলতো খারাপ বুদ্ধ বা দুষ্টি বুদ্ধির অধিকারী। তার মানে এই যে সৌমিত্রী দ্বারা এখানে বোঝানো হচ্ছে লক্ষণকে, কারণ লক্ষণের মায়ের নাম ছিল সৌমিত্রী, এই জন্য সৌমিত্রী কুমতি মানে সৌমিত্রীর খারাপ বুদ্ধির সন্তান। দেব দ্বৈত, নর, নর মানে মানুষ, রণে মানে যুদ্ধে, সচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ। তিনি বলছে রক্ষপুরের শ্রেষ্ঠ বীর কে?
এটা আমি বারবার প্রমাণ করেছি এবং মানুষের সামনে আমি যুদ্ধ করে প্রমাণ করেছি যে আমি একজন পরমব্যাপী বীর। এটা বলছে মেঘনাদ। পরাক্রম দাসে কি দেখে ডরিবে, ডরিবে মানে ভয় পাবে, এ দাস হেন দুর্বল মানবে। তোর মতো একটা লক্ষণ ক্ষুদ্র মানবকে আমার মতো মেঘনাদ কি ভয় পাবে? তারপর কি বলছে, নিকম্বিলা যজ্ঞাগার, তাহলে মনে রাখবা নিকম্বিলা যজ্ঞাগার হলো মন্দির। প্রগলবে, প্রগলবে মানে ভয় ছাড়া, পশিল মানে প্রবেশ করিল, দম্বি অহংকারের সাথে আজ্ঞা কর দাসে শাস্তি নরথমে। তিনি বলছে চাচা তোমার নিকম্বিলা যজ্ঞাগারে, আমার নিকম্বিলা যজ্ঞাগারে এই বলদ, এই লক্ষণ কোনো ভয় ছাড়াই প্রবেশ করেছে, আপনি শুধু একবার আমার আদেশ দেন, শালারে কোপায় দিব। এটার কথা বলছে কে? মেঘনাদ। তব, তব মানে তোমার, জন্মপুরে, জন্মপুরে মানে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো, চাচা পদার্পণ করে বনবাসী। ওই যে বললাম বনবাসী, মেঘনাদ, আলোক, তোমার লক্ষণ, সীতা এবং রাঘব কোথায় গেছিল? রে বনবাসে গেছিল না, সেটার কথা বলছে। ওকে, তারপর দেখো পরের লাইন। পরের লাইন, এক্সিলেন্ট ভাই আরাফাত ভাই, অল দ্য বেস্ট। আমাদের ফিজিক্সের বস ইঞ্জিনিয়ার রাকিব ভাই, বুয়েটিয়ান ভাই আমাদের, ধন্যবাদ বুয়েটিয়ান ভাই, রাকিব ভাই, অল দ্য বেস্ট। আপনাকে অল দ্য বেস্ট ভাই। ইঞ্জিনিয়ার ভাই ভালো লাগতেছে অনেক আপনাকে দেখে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, সেরা ভাই। উফ, আমাদের প্রিয় একজন ভাই, বুঝছো আর কি, ফিজিক্সের বস বলা হয় যাকে, তোমরা হয়তো জানো কি না, দিনাজপুরে এখন ফিজিক্সের একজন বস বিরাজমান, সেটি হচ্ছে আমাদের রাকিব ভাই। অসাধারণ চমৎকার ক্লাস নেয় ফিজিক্স। তোমাদের দিনাজপুরে যারা আসো নিঃসন্দেহে ভাইকে রিকমেন্ড করতে পারো। আশা রাখি দুটো ক্লাস করলে মানে ও আর কারো ক্লাস করবে না ফিজিক্স। বুয়েট থেকে পড়াশোনা করছে ভাই, অনেক ভালো ক্লাস নেয় আমাদের ফিজিক্সের বস রাকিব ভাই।